স্যার, অডিবল এবং ভিজিবল। লাইট কি দেখা যাচ্ছে? এবার বোধহয় দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তাহলে ডক্টর মুগনি শুরু করতে পারি না ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? এক দুইজন যদি একটুখানি হেল্প করেন। Sir, you are audible. আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তো যেভাবে আমাকে বলা হয়েছে যে স্লাইড গুলো সম্বন্ধে, কিন্তু যেভাবে চাইছিলাম সেভাবে কিন্তু খুব বেশি রেডি করতে পারিনি। যে আগের বিভিন্ন জায়গার স্লাইড গুলোকে কাট এন্ড পেস্ট করে করে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি যে আজকে একটা প্রেজেন্টেশনটা করা, রেডি করা। 2 দিন আগেই আরেকটা প্রেজেন্টেশন ছিল, পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার অফ মেডিসিন। তবুও আমি মনে করি এখানে অনেক সিনিয়র টিচার আছেন। সিনিয়র তো আমরা আছি, আমি মনে করি যে সিনিয়রদের চাইতে আমাদের যারা জুনিয়র কলিগ আছে তারা আরো বেশি জানে। এই জন্য এটা আমাদের একটা ঘরোয়া একটা প্রোগ্রাম, যেখানে আমার কলিগরাই বেশি আমার কন্ট্রিবিউট করতে পারবে। ওইটাই হলো আমার। এই জন্য স্লাইড গুলো আমি খুব বেশি সুন্দর করার চেষ্টা করিনি, জাস্ট শুধু অ্যাড করে করে গেছি আর কি। তো নিউ পার্সপেক্টিভ আমার টপিকটা যেটা দেওয়া হয়েছে, নিউ পার্সপেক্টিভস অন ডিফিকাল্ট টু ট্রিট টিউবারকুলোসিস। আমাকে বলা হয়েছে যে আমি চেষ্টা করব 40 মিনিটস এগুলো শেষ করতে, যাতে দিয়ে একটা প্রবলেম নিয়ে কথা বলা যায়। নিউ পার্সপেক্টিভ শব্দটা কেন বলা হয়েছে আমি অবশ্যই জানি না, তবে যাই হোক আমি আমার মতো বলে যেতে চাচ্ছি। তো আচ্ছা, টিউবারকুলোসিস হাজার হাজার বছরের একটা পুরানা আসলে ডিজিজ। এক সময় এটা তো 100% একটা ডেথ ছিল। এই জন্য যখনই নাটক সিনেমাতে কোনো নায়ক নায়িকার একটা ট্র্যাজেডিক ডেথ নিয়ে আসা দরকার, তখনই টিউবারকুলোসিস আনা হতো, যে টিউবারকুলোসিসে নায়কের মৃত্যু। দেবদাস তো বহুতবার বহুত রকম, দেবানন্দ, তারপর শাহরুখ খান, শাকিব খান, বিভিন্ন সময় বিভিন্ন এই সাবকন্টিনেন্টে বিভিন্ন ভাষায়, ল্যাঙ্গুয়েজে এটা হয়েছে। এরকম যে রোমান্টিক কবি ইংল্যান্ডের লর্ড বায়রন, কিটস, তারাও এরকম টিভি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে যে জন কিটস একজন রোমান্টিক কবি, সেও এরকম টিউবারকুলোসিসে মারা যায়। সুকান্ত ভট্টাচার্য সাবকন্টিনেন্টে খুব ইয়াং, বোধহয় 21 বছর বয়সে মরে যায়। তার অনেক কবিতা অনেকের প্রিয়। আমি প্রথম শুরু করতেছি যে প্রথমেই একাডেমিক কথাবার্তা কত আর আমরা আলাপ করবো আর কত আর ভালো লাগে, এই জন্য দিয়ে একটু জিনিস এগুলো আমারও এখন ইন্টারেস্ট লাগে যে ইতিহাস অনেক সময় আসলে জানলে ভালো লাগে একটুখানি। তো আমি চেষ্টা করবো যে টিবি কেন আমাদের, হোয়াই টিউবারকুলোসিস ইজ ইম্পর্টেন্ট ফর ফিজিশিয়ানস। এটা একটা এনশিয়েন্ট ডিজিজ। এর সারা পৃথিবীতে টিবির এখন বর্তমান অবস্থাটা কি এটা আমাদের জানা দরকার, বাংলাদেশের অবস্থা জানা দরকার। এগুলো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে যেতে। কারেন্ট টিউবারকুলোসিস গাইডলাইন্স অনেক অর্গানাইজেশনের আছে, আমাদের দেশেও খুব ভালো টিউবারকুলোসিসের একটা গাইডলাইন আছে, এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসেরও একটা আপডেটেড গাইডলাইন আছে, পসিবলি 2021 সালে লাস্ট পাবলিশড হওয়া। চিকিৎসা করতে গেলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে অ্যান্টিটিবি ড্রাগস গুলো সম্বন্ধে খুব ভালো ধারণা দরকার, যে কোন ওষুধগুলো কিভাবে কাজ করে এবং রেজিম গুলো কি কি। এবং স্বভাবতই আজকের মেইন একটা হলো যে কি কি ধরনের প্রবলেম আমরা ফেস করি ডিউরিং আওয়ার ডে টু ডে প্র্যাকটিস, অ্যাডভার্স রিয়াকশন টু অ্যান্টিটিবি ড্রাগস, টিউবারকুলোসিস ইন স্পেশাল সিচুয়েশন। এখন ল্যাটেন্ট টিউবারকুলোসিস একটা হট টপিক, এক্সট্রা পাপুলার টিউবারকুলোসিস এর স্পেকট্রাম অনেক বেড়ে যাচ্ছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস একটা ভয়াবহ অবস্থা।
অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা নতুন একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তাই এইগুলো আমি চেষ্টা করব যতটুকু বলা। এই যে ডিজিজ বলা হলো, যে অনেক ইভেন যারা আমরা অনেকেই যারা মিশরে ইজিপ্টে মামিফাইড বডি দেখছি, সেগুলোতেও অনেক দেখা গেছে অনেক পেশেন্টে লেখা আছে যে তার পটস ডিজিজ হয়েছিল, টিবিতে মারা গেছে। তো টিউবারকুলোসিস অনেক একটা পুরানা অসুখ। আমি এক জায়গায় একটা ছোট্ট ছবি দেখে খুব ভালো লাগছে, যে এটাই বলা হয় যে প্রথম রিটেন একটা ডকুমেন্ট যে টিউবারকুলোসিসের, সেটা 6th century before Christ লিখা, the patient coughs frequently, his sputum is thick and sometimes contains blood. তার মানে মনে হয় হিমোপটেসিস হইতেছিল। His breathing is like a fluid, his skin is cold but feel like hot. He sweats greatly and his heart is much disturbed. When the disease is extremely grave, he suffers from diarrhea. তার মানে possibly এটা disseminated tuberculosis হয়ে গেছে, pulmonary gastrointestinal। এটাকে ধরা হয় যে tuberculosis এর সবচাইতে প্রথম, সবচাইতে ওল্ডেস্ট রেকর্ড। এইসব সিচুয়েশন গুলো আমি চেষ্টা করবো কিছু কিছু কভার করার জন্য। এত অল্প সময় কভার, এত ভাস্ট টপিক, এটা কভার করা কঠিন, কিন্তু প্রয়োজনও নাই। এখানে যারা আছে সবাই এখানে এত বেশি জানেন, এই জন্য আমরা নিজেরই আলাপের মধ্যে যতটুকু ইমপ্রুভ করতে পারি। তাহলে টিউবারকুলোসিস 2020 সালে চিন্তা করা যায় 1.5 মিলিয়ন পিপল ডাইড ফ্রম টিউবারকুলোসিস। সোজা কথা না, কিন্তু যে ওই বছর এত পেশেন্ট মারা গেছে টিবিতে। তাহলে টিউবারকুলোসিস 1997 সন থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতি বছর করে করে এক একটা বই বের করে টিবি উপরে। তাহলে দেখা গেছে যে সারা পৃথিবীর যে 8টা দেশ, এই 8টা দেশেই কিন্তু 2/3 অফ দ্য টিউবারকুলোসিস কেস গুলো সব এই 8টা দেশের মধ্যে। তার মধ্যে বাংলাদেশ একটা, বাংলাদেশেও 3.6% হলো বাংলাদেশের। তাহলে 8টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা কিন্তু কম না। এবং 30 countries with high burden countries, যারা 86% estimated incident of cases, তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম দেশ। এই জন্য টিউবারকুলোসিস আমাদের অবশ্যই ভালো জানতে হবে। বাংলাদেশের যদি একটু আমরা দেখি 1919 সালের একটা যে ইনসিডেন্স, যে প্রতি 1 লক্ষ লোকের ভিতরে 221 জনের টিউবারকুলোসিস হয়। এইচআইভি পজিটিভ টিবি হলো 0.43 এবং এমডিআর টিবি 2 পার লাখ। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ। এটা আমাদের একটা ন্যাশনাল যে গাইডলাইন, আমি দেখছি আমাদের গাইডলাইনটা দিস ইজ এ ভেরি গুড ন্যাশনাল গাইডলাইন। এখান থেকে আমি কিছু কিছু অংশ একটু বলবো, যাতে আমিও একটু দেখে আমারও অনেকটুকু জানা হয়ে গেল। তো টিউবারকুলোসিস আমাদের গাইডলাইনে কিন্তু সুন্দরভাবে 4টা ভাবে টিউবারকুলোসিস ক্লাসিফাই করা হয়েছে। আমি মেইন ট্রিটমেন্ট পার্টে যাওয়ার আগে এগুলো একটু বলে গেলে আমাকে বলতে সুবিধা হবে। একটা হলো অ্যানাটমিক্যাল সাইট হিসাবে, একটা হলো হিস্ট্রি অফ প্রিভিয়াস ট্রিটমেন্ট, ড্রাগ রেজিস্ট্যান্স, এইচআইভি স্ট্যাটাস। এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আমরা টিবিগুলোকে ক্লাসিফাই করতে পারি। যেমন পালমোনারি টিউবারকুলোসিস হলো লাংসের টিবি, মিলিয়ারি টিবি, অথবা যদি ডিসেমিনেট টিবি হয় সেটাও আমরা পালমোনারি টিবি বলবো। আর এটার বাদ দিয়ে যা হবে সেগুলো হলো এক্সট্রা প্রবলেম। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো যেহেতু অনেকগুলো স্লাইড। ক্লাসিফিকেশন বেসড অন আগের যদি চিকিৎসা পাইছে, এটার উপর ভিত্তি করে যদি আমরা আবার একটু ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে নিউ কেস প্রিভিয়াসলি, যে আগে চিকিৎসাই পায়নি সেটা হলো নিউ কেস। আর হু রিসিভড অ্যান্টি-টিবি ড্রাগ ফর 1 month or more, এটা হলো প্রিভিয়াসলি ট্রিটেড। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে টিউবারকুলোসিস কেস ফাইন্ডিং এর উপরে ব্যাকটেরিওলজি কনফার্ম কেস, যেগুলো যে আমরা স্পুটামে এএফবি তে যদি পাওয়া যায় অথবা জিন এক্সপার্টে যদি কালচারে হয়, সেগুলো আমরা বলবো ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম। কিন্তু অনেক সময় এগুলো ছাড়াও চেস্ট এক্সরে, ইএসআর, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এগুলো ছাড়াও আমরা অনেক সময় আমরা ডায়াগনোসিস করি। এগুলো হলো ক্লিনিক্যালি ডায়াগনোসিস। আমরা বলছি যে বেসড অন হিস্ট্রি অফ প্রিভিয়াস ট্রিটমেন্ট, এটার ভিত্তি করে কিন্তু আবার একটা ক্লাসিফিকেশন আমরা করে থাকি।
তাহলে এই সময় এই টার্মস গুলো যেহেতু আমরা ব্যবহার করব, এগুলো আমাদের একটু জানলে সুবিধা হয় যে কোন সময় কোনটা কিভাবে ইউজ করতেছে। তাহলে সরি, আমার একটু আগে চলে গেলাম। তাহলে ব্যাকটেরিওলজি কনফার্ম কেস, ক্লিনিক্যালি কনফার্ম কেস, এরপরে এই যে আমরা বলি রিল্যাপস কেস। তাহলে রিল্যাপস কেস হলো রিল্যাপস পেশেন্ট প্রিভিয়াসলি বিন ট্রিটেড টিবি or declared cured or treatment completed, কিন্তু তারপর যদি আবার হয় তাহলে আমরা বলবো যে রিল্যাপস কেস। এরকম ট্রিটমেন্ট ফেলিওর আছে, ট্রিটমেন্ট আফটার লস অফ ফেলিওর, এই জিনিসগুলো টার্মস গুলো আমাদের একটু জানলে ভালো। ড্রাগ রেজিস্ট্যান্সের উপরেও আমরা একটু অনেকগুলো টার্মস ইউজ করি। কতগুলো আছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি যেগুলো বলি, মনো রেজিস্ট্যান্স, পলি রেজিস্ট্যান্স, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। তাহলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স আমরা বলি যখন আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিনের উপর রেজিস্ট্যান্স হয়, তখন আমরা বলি অনেক সময় এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এখন এসেছে। তাহলে আমাদের টিবির ওষুধগুলো আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করি, যেমন অনেক সময় মেজর ড্রাগ, মাইনর ড্রাগ, অনেক সময় ব্যাকটেরিসাইডাল ড্রাগ, অনেক সময় ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। এছাড়াও আমরা যদি ওরাল ড্রাগ গুলোকে এখন চিন্তা করা হয় যে এইভাবে ক্লাসিফিকেশন করলে ভালো, যে ফার্স্ট লাইন ড্রাগ আমরা এইটাকে বলি যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটাল, পাইরেজিনামেড। তো টিবির চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেকেরই প্রফেসর জিএম চৌধুরী স্যারের কথা মনে পড়ে, আমিও এখন স্মরণ করি। বলছেন যে টিবির এই যে প্রথম 4টা ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করি, তো রোগীকে খুব ভালোভাবে একটু বুঝাইতে হয় যে এই 4টা ওষুধই ওষুধ, এর বাইরে যখন ওষুধ দেওয়া হয় এই ওষুধগুলো পাওয়া যায় কম, সাইড এফেক্টও বেশি, এবং তখন চিকিৎসা করারও সমস্যা হয়। এই জন্য ওষুধ কিন্তু খুবই লিমিটেড। এই জন্য পেশেন্টকে প্রথম চিকিৎসার শুরুর সময় ভালো করে কাউন্সিলিং করা দিস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ফার্স্ট লাইন ড্রাগ গুলো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ড্রাগস ফর এখন পর্যন্ত। এবং আপনারা জানেন যে গত কয়েক মানে বহুত বছর ধরে কোনো নতুন ভালো ওষুধ আসতেছে না টিবির। তো এছাড়া গ্রুপে আমরা যে কুইনোলন্স গুলো ইউজ করা হয়, তার গ্রুপ বি তে কতগুলো আমরা ইউজ করি প্রোপাজামিন, সাইক্লোফেন, এগুলো। তাহলে এইসব ওষুধগুলো এফিকেসির দিক থেকেও ভালো না, দামেও বেশি, সাইড এফেক্টও বেশি। এই জন্য প্রথম যে ফার্স্ট লাইন ড্রাগস, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ড্রাগস। আমি স্যার জন ক্রফটন এক সময় বাংলাদেশে আসছিলেন, আপনারা অনেকেই যারা সিনিয়র তারা জানেন। তো সেই প্রথম এই এক সময় কেন টিবির ওষুধ এত বেশি, এতগুলো ওষুধ একসাথে লাগে, তার একটা লেকচার আমার এখনো মনে আছে, যে একটা লেশন, টিউবারকুলাস লেশনে মিলিয়ন মিলিয়ন টিউবারকুলাস অর্গানিজম থাকে। এগুলোর মানে এই মাল্টিপ্লিকেশনের রেট উপরে ভিত্তি করে অনেক ধরনের অর্গানিজম। তাহলে সবচেয়ে র্যাপিডলি মাল্টিপ্লাইং অর্গানিজম যেগুলো, এগুলি আইসোনিয়াজাইডে খুব তাড়াতাড়ি মরে যায়। তাহলে এরা কিন্তু অলমোস্ট 2 to 4 উইকস এর ভিতরেই মারা যেতে পারে যদি আইসোনিয়াজাইড সেনসিটিভ হয়। রিফাম্পিসিনও এর উপরে কাজ করে, স্ট্রেপ্টোমাইসিনও কাজ করে। এরপরে কিছুগুলো আছে কতগুলো বসে বসে থাকে, হঠাৎ করে স্পার্টস অফ মেটাবলিজম, এগুলোকে মারতে গেলে রিফাম্পিসিন লাগে। কিন্তু কতগুলো আছে যেগুলো ক্যাজিয়াস লেশনে ম্যাক্রোফেজের ভিতরে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে না, সিএনএস এগুলোর জন্য আবার দরকার পাইরেজিনামেড। এই জন্যই স্যার জন ক্রফটন যে এডিনবরা মেথড বলে, সেই প্রথম এই 4টা ওষুধ দিয়ে টিবির আগে যে একসময় স্ট্রেপ্টোমাইসিন, প্যারাসিটামল এগুলো দিয়ে 1.5 বছর 2 বছর চিকিৎসা করা লাগতো, এটাকে কমায় নিয়ে আসছে যে 6 মান্থস, 8 মান্থস, 9 মান্থস রেজিম করা হয়েছে এই 4টা ওষুধ দিয়ে। এই এক এক ধরনের অর্গানিজমকে মারার জন্য তারা যেহেতু মেরে ফেলতে পারে এবং রিল্যাপসটা কম হয়, আগের রেজিম গুলোতে রিল্যাপস বেশি হতো। এইটি হলো একটা যুগান্তকারী চিকিৎসা শাস্ত্রের টিবি চিকিৎসাতে একটা সাকসেস নিয়ে আসে। তো এখন তো আমরা একদমই ফিক্সড ডোজ করে ফেলছি, এখন আলাদা আলাদা ওষুধও পাওয়া যায় না, এটা ভালোও আছে খারাপও আছে, আমরা বিভিন্ন সময় আলাপ করতে পারি। তাহলে এখন আমরা 4FDC 2FDC এগুলো ইউজ করে থাকি, এগুলো 4টা ওষুধ থাকে, 2টা ওষুধ থাকে, এই হিসাবে আমরা বলি। এইভাবে আমরা একটা ইন্টেন্সিভ ফেজ বলি,
এই ফেজটাতে ফার্স্ট 2 মান্থসে একসাথে করে অনেকগুলি ওষুধ দিয়ে সব শত্রুকে মারার চেষ্টা করি। তারপরে এই সময় অলমোস্ট অল টিউবারকুলাস ব্যাসিলাই গুলো মরে যায়, কিন্তু কিছু কিছু থেকে যায় যেগুলো থেকে আবার রিল্যাপস হওয়ার ভয় থাকে। এই জন্যই এটাকে কন্টিনিউ করতে হয় যে আরো কয়েক মাস, ইভেন 6 মান্থ বা 8 মান্থ বা যাই হোক। তাহলে কেন ইন্টেন্সিভ ফেজ বা কন্টিনিউয়েশন ফেজ এটা হলো, এটি হলো আসল কারণ। তাহলে এছাড়া টিবি আমরা এগুলোতে বিভিন্ন ভাবে ভাগ করি, ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভ পালমোনারি টিবি, নেগেটিভ টিবি, এক্সট্রা পালমোনারি টিবি, এগুলোকে সবই আমরা এই 6 মান্থস রেজিম দিয়ে এখন চিকিৎসা করি। প্রথম 3 মাস আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথাম্বিটল, আর পরের 4 মাস হলো এই দুটো ওষুধ দিয়ে করতে পারি। তাহলে এগুলো ছাড়াও যে কতগুলো সমস্যার বিভিন্ন সিচুয়েশন অনেক সময় হয়, যে প্রিভিয়াসলি ট্রিটেড কেসেস রিসিভিং মোর দেন 1 মান্থ অ্যান্টিটিবি ড্রাগস, এরকম হয়তো হতে পারে যে তার আগে 1 মাস সে চিকিৎসা পাইছে, তারপর হয়তো এরকম বন্ধ করে দিচ্ছে, তখন তার কি করা হবে? সেটার জন্য এই 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 সিচুয়েশন গুলোর জন্য এই টেবিলটা এরকম অনেক সময় শিডিউল ফর ফলো আপ sputum examination for pulmonary bacteriologically confirmed TB patients. তাহলে যাদের স্পুটামে এ বি পজিটিভ তাদেরকে প্রথম 2 মাসের মাথায় একবার স্পুটাম দেখতে হবে যে নেগেটিভ আছে, এবং তারপর 5 মাসের মাথায় একবার, 6 মাসের মাথায় একবার দেখতে হবে যে তার নেগেটিভ আছে কিনা। তাহলে এগুলো কিন্তু সবই এরকম শিডিউল করা আছে যে কি করতে হবে। ম্যানেজমেন্ট অফ নিউ স্মিয়ার পজিটিভ কেসেস আফটার ইন্টারাপ্টিং ট্রিটমেন্ট, অনেক সময় দেখা যায় যে লেংথ অফ ট্রিটমেন্ট কিছুদিন বন্ধ ছিল, লেস দেন 1 মান্থ, আবার অনেক সময় দেখা যায় 1 মাসের বেশি বন্ধ ছিল। তাদের জন্য কিভাবে চিকিৎসা করতে হবে এগুলোর কিন্তু বিভিন্ন আমাদের গাইডলাইনে স্পেসিফিক্যালি বলা আছে যে এইভাবে চিকিৎসা করা যেতে পারে। এটা আউটকাম যখন আমরা কিওর্ড বলবো তখন কিভাবে কিওর্ড বলবো, তাদের ট্রিটমেন্ট কমপ্লিটেড, তাদের ট্রিটমেন্ট ফেইলিওর, এগুলো কিন্তু একদম ওয়েল ডিফাইন্ড, এগুলো বলাই আছে যে তাদেরকে আমরা বলবো যে কিওর্ড, তাহলে অথবা ট্রিটমেন্ট ফেইলিওর, ট্রিটমেন্ট আউটকাম, এগুলো সব কিন্তু এগুলো। এখন আমরা একটু একটু করে যে একটা যদি সিচুয়েশনে আমরা চাই, আমার কি একটা স্লাইড থেকে সরে গেল, আমাকে একটু হেল্প করো। ইয়ে কি আসো এখানে দেখা যাচ্ছে এখন স্লাইডটা? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে স্যার, সাউন্ডটা একটু স্যার জোরে একটু বললে ভালো হবে স্যার। তাহলে আমি স্পিকারটাকে আরেকটু কাছে নিয়ে আসি। স্যার কি বললা কথা? একজনকে যদি আমি সাথে পাই ভালো। আচ্ছা, আমি এখন যে টিবির ওষুধগুলোতে কিছু অ্যাডভার্স রিঅ্যাকশন হতে পারে, এগুলো আমরা যদি সম্বন্ধে একটু আলাপ করি, যে মাইনর অ্যাডভার্স রিঅ্যাকশন অনেক সময় হতে পারে, যেমন নশিয়া, ভমিটিং, এগুলো নিয়ে অনেক সময়, এগুলো সবচেয়ে বেশি হয় পাইরিজিনামাইড, রিফাম্পিসিন। যদি হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে এগুলোতে দেখা যায় যে টিবির ওষুধ আমরা সবসময় খালি পেটে দিই, বিশেষ করে রিফাম্পিসিন একটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যাবজর্পশন ভালো হওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে খালি পেটে না দিয়ে আফটার ব্রেকফাস্টও যদি দেওয়া হয়, এদের অ্যাবজর্পশন, এটার উপর স্টাডি আইসিডিডিআরবি থেকে করা হয়েছে, যে দেখা গেছে যে অ্যাবজর্পশনে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। এই জন্য যাদের যেসব পেশেন্ট খালি পেটে টলারেট করতে পারে না, তাদেরকে দিলে খুব বেশি সমস্যা হয় না। এই জন্য তাদের ইচ্ছা করলে পরেও দেওয়া যায়। এখন ওষুধগুলো ভেঙে ইয়ে করে পাওয়া যায় কম, কিন্তু অনেক সময় আমরা আগে সকালে, দুপুরে, রাত্রে ভেঙেও দিতাম। অনেক সময় কিছু কিছু পেশেন্টের জয়েন্ট পেইন হয়, তাহলে অনেক সময় টিউবারকুলোসিস একটা ভ্যারাইটি আছে পনের স্টেজেস, যেটাতে অনেক সময় জয়েন্ট পেইন হয়, কিন্তু ডিউ টু ড্রাগসও অনেক সময় হতে পারে।
বিশেষ করে যারা পাইরেজিনামাইড এবং ইথাম্বিউটাল একসাথে পায়, পাইরেজিনামাইডের একটা কম্পোনেন্ট যখন মলিকুল এটা এক্সক্রিশন হয়, ইথাম্বিউটাল এটার এক্সক্রিশনকে কমায় দেয়, তাহলে তখন তাদের অনেক সময় হাইপার ইউরিসেমিয়া হয়, তখন এটা একটু জয়েন্ট পেইন হতে পারে। কুইনোলন গুলোতে আমরা জানি কুইনোলন ইনডিউসড আর্থ্রোপ্যাথি হয়, তাহলে এগুলো তো হতে পারে। কিন্তু ভালো হলো যে যাদের এদের জয়েন্ট পেইন হয়, মোস্ট অফ দ্য কেসেস প্যারাসিটামল দিয়ে এদের চিকিৎসা করা সম্ভব। কিন্তু যদি আরো বেশি হয়, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ইভেন আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন, এগুলো দিয়ে এদের মোস্ট অফ দ্য কেসেস এটা চিকিৎসা করা। এদের ক্ষেত্রে দেখা যায় জেনথিন অক্সিডেজ ইনহিবিটর খুব বেশি ইফেক্টিভ হয় না। অনেক সময় টিংলিং নামনেস, অনেক সময় পেরিফেরাল নিউরো, হুইচ ইজ ভেরি আনকমন, কিন্তু এটা হতে পারে। কিন্তু এই জন্য পাইরিডক্সিন সবাই একটু কমনলি দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, বাট কিন্তু এল্ডারলি পারসন অথবা ডায়াবেটিক, যে যাদের অ্যাবজর্পশনের কম সম্ভাবনা, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম পেরিফেরাল নিউরোপ্যাথি একটা চান্স থাকে, বা অনেক সময় আগে একসময় ইন্টারমিডিয়েন্ট রেজিম ছিল, এদের ক্ষেত্রে এরকম দেওয়া যেতে পারে। অন্য যদি চিন্তা করি আরো কিছু, স্কিন অনেক সময় ইচিং হতে পারে, তাহলে একটা পেশেন্ট এরকম ইচিং কমপ্লেন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাম ওরাল অ্যান্টিহিস্টামিন দিলে এই পেশেন্ট গুলো 2 to 3 উইকস বা 1 মাসের মধ্যে পরে আর সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু দুই একটা পেশেন্টের কিন্তু স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে। আগে যে থায়াসিটাজন যখন ছিল, থায়াসিটাজনে আমি আমার দেখা মানে সবচেয়ে বেশি হতো, কিছু পেশেন্টের রিকম্প্রেশন হতে দেখছি বা পাইরেজিনামাইড হতে। তাহলে ওরকম যদি কোনো পেশেন্টের হয়, তাহলে কিন্তু এটা তো অবশ্যই অফ করতে হবে। তাহলে এটা যদি হয়, যদি খুব সিভিয়ার ইচিং হয় বা স্কিন র্যাশ হয়, তাহলে স্টপ করে একটা একটা শুরু করলে অনেক সময় বোঝা সম্ভব যে কোনটাতে তার অ্যাডভার্স রিয়াকশন গুলো বেশি হইতেছে, ইচিংটা বেশি হইতেছে। অনেক সময় স্মল ডোজে স্টেরয়েডও অনেক সময় দেওয়া যেতে পারে, ইউজুয়ালি প্রয়োজন হয়। তো জন্ডিস একটা আরেকটা প্রবলেম। তাহলে সামটাইমস কিছু টিবির ওষুধ শুরু, আমার অবজারভেশন, আমার ধারণা, আমি দেখছি যে সাধারণত দেখা গেছে যে 2 উইকস এর মাথায় যে বেশিরভাগ সময় জন্ডিসটা হয় আর কি। তো প্রথম পেশেন্টের খাওয়ার রুচি কমে যায়, কিন্তু পেশেন্টের যেহেতু লাল পিসাব হয়, তো সেই জন্য পিসাব থেকে ইউজুয়ালি বোঝা যায় না। এই জন্য নশিয়া, লস অফ অ্যাপেটাইট, এগুলো দিয়ে প্রথম পেশেন্ট কমপ্লেন করা শুরু করে। তারপরে আস্তে আস্তে হয়তো বমি করা শুরু হয়, তখন চিন্তা করলে তখন দেখা যায় যে তার জন্ডিস হতে পারে। তাহলে জন্ডিস যদি যাদের হয়, তাদের সবচেয়ে বেশি হয় পাইরিজিনামাইড, অনেক সময় রিকম্প্রেসিন, আইসোনিয়াজাইড, এগুলো দিয়ে হতে পারে। তাহলে এই জন্য পেশেন্ট গুলোকে অনেক সময় ফলো আপে দেখতে হয়। তাহলে দেখা যায় যদি 5 টাইমসের চেয়ে বেশি এসজিপিটি না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কোনো পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকলে টিবি ওষুধ কন্টিনিউ করলে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্টের এসজিপিটি 5 টাইমসের বেশি, পেশেন্টের অত সিমটম নাই, কিন্তু তাহলে কন্টিনিউ করা যেতে পারে। কিন্তু সিভিয়ার জন্ডিস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় স্টপ করতে হয়, এবং অনেক সময় পরবর্তীতে আবার স্টার্ট করতে হয়। আমরা পরে অবশ্য আরেকটা স্লাইড একটু বলবো। আমার মনে হয় এখানে আর খুব বেশি যেতে চাই না। স্টেরয়েড ইন টিউবারকুলোসিস একটা ইম্পর্টেন্ট টপিক। এটা আমরা জানি যে অলমাই টিউবারকুলোসিস আমরা দিই না, বাট সার্টেন সিচুয়েশন এটাতে আমরা কিছু দিয়ে থাকি। অ্যাড্রিনাল টিউবারকুলোসিস তো দিতেই হবে, অ্যাবসলিউট ইন্ডিকেশন। বাকি প্লেয়ারলি ফিশন, তারপর মেনিনজাইটিস, পেরিকার্ডিয়াল, এগুলোতে আমরা দিই। কিন্তু অনেক সময় জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস দিতে হয়, এবং সামটাইমস কোনো জায়গায় অ্যাসাইটিস, ইভেন ইদানিং নিম্ন টিউবারকুলোসিস একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এটাতেও অনেকে কেউ প্র্যাকটিস করে, বা কোথাও কোথাও রিকমেন্ডেশন আছে যে নিম্ন টিবিতে প্রথম দিকে কিছুদিন অ্যান্টিস্টেরয়েড দেওয়া। সার্জারি সামটাইমস লাগতে পারে, অনেক সময় দেখা যায়। আগে এক সময় আয়ারট্রোজেনিক নিউমোথ্রাক্স করা হতো এইসব পেশেন্টের, এখন
আমরা যে টিবির পটস ডিজিজ হলে অনেক সময় তার করা লাগবে কিনা এরকম একটা চিন্তা, অনেক সময় টিউবারক্লোসিস এমপাইমাগুলো ড্রেন করা লাগে, lymph নোডের ক্ষেত্রে অনেক সময় এক্সটেন্সিভ একটা lymph node dissection করা লাগে। So sometimes there may be some indications of surgery in TB. তাহলে আমরা কতগুলো স্পেশাল সিচুয়েশন নিয়ে একটু একটু কথা বলার চেষ্টা করব, যে আমরা কোন কোন সিচুয়েশন গুলোতে আমরা প্রবলেম ফেস করতে পারি বা আমাদের স্পেশাল কিছু পদ্ধতি নিয়ে লাগতে পারে। তাহলে টিউবারক্লোসিস এন্ড লিভার ডিজিজ এরকম হতে পারে যে আমরা একটা দুইটা যদি চিন্তা করি, যে a 35-year-old banker prescribed with category 1 anti-TB drugs for pulmonary TB. 2 weeks later, he noticed yellow coloration of his eyes and his urine become darker. Serum ALT দেখা গেল তার বেশি। এখন আমরা কি করব? আমার তো মুগনি বলছিল যে ভাবে করা, এটা করতে গেলে বোধহয় আমার একটু সময়ই বেশি চলে যাবে, আগে আমরা শেষ করে ফেলি। তাহলে আমরা এরকম কি করব? Should we stop anti-TB drugs? One, should we আবার resume anti-TB? How should we resume? তাহলে আমরা এখন কি করা, এটা অলরেডি আমি একবার বলছি। তাহলে এটা আমরা তার সঙ্গে বলছি যে এসজিপিটি যদি 5 টাইমস এর কম হয় তাহলে অনেক সময় এটা কন্টিনিউ করতে পারি, কিন্তু যদি দেখা যায় যে বেশি তাহলে আমাদের অনেক সময় স্টপ করা লাগতে পারে। এর ভিতরে আগে আমি বললাম যে থায়াসিডাজোন এক সময় ছিল খুব বেশি গুলো হতো, এখনকার ভিতরে পাইরেজিনামাইড, রিফাম্পেসিন এবং সামটাইমস আইসোনিয়াজেডও এগুলো করতে পারে। আর সেকেন্ড লাইন ড্রাগ তো আছেই, কিন্তু অনেক সময় এইসব পেশেন্টের অ্যান্টি-টিবি ড্রাগস ছাড়া ভাইরাল হেপাটাইটিসও কিন্তু হতে পারে, অন্য ড্রাগস এর জন্য হতে পারে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে জন্ডিসটা কি অ্যান্টি-টিবি ড্রাগস এর জন্য কিনা। তাহলে এটা in most of the situations যদি দেখা যায় যে স্টপ করার পরে, আগে এক সময় বলা হতো যে একটা একটা করে আবার শুরু করে, যেমন যেটা লিস্ট হিপাটোটক্সিক আইসোনিয়াজেড আগে দিয়ে বা ইথাম্বেটল দিয়ে শুরু করা, তারপর আইসোনিয়াজেড, তারপর আমরা রিফাম্পেসিন, সবশেষে পাইরোজিনামেড। কিন্তু দেখা গেছে একসাথেই যদি আবার সবগুলো দিয়ে শুরু করা যায়, দেখা যায় পেশেন্ট অনেক সময় টলারেট করতে পারে আর জন্ডিস আবার নতুন করে হয় না। তাহলে এরকমও অনেক করা যেতে পারে। আমরা সামটাইমস অল্টারনেটিভ যদি আমরা দেখি যে কোন একটা ওষুধ এটা করতেছে, যেমন পাইরেজিনামেড যদি ইনভলভ হয় আমরা বুঝতে পারি, তাহলে এটাকে বাদ দিয়ে আইসোনিয়াজেড, রিফাম্পেসিন, ইথাম্বেটল দিয়েও আমরা রেজিম করতে পারি। আইসোনিয়াজেড ইনভলভ করলেও একটা রেজিম করা যেতে পারে। তাহলে কোন অবস্থাতে যদি কোনো আইসোলেটেড একটা ইন্ডিভিজুয়াল ড্রাগ যদি আমরা বুঝতে পারি, তাহলে উই ক্যান রিশিডিউল আমাদের রেজিম আমরা করা সম্ভব। অনেক সময় ভাইরাল হেপাটাইটিস এর পেশেন্ট, তার যদি দেখা যায় যে টিবি হয়েছে, তাহলে কি করা যেতে পারে? তাহলে tuberculosis treatment should be deferred until the acute hepatitis is resolved. Anti-TB therapy can be resumed on hepatitis is resolved, leaving no hepatic impairment. In patients with unstable and persistent hepatitis, pyrazinamide avoid করে আমরা we can make a regime. এরকম অনেক সময় দেখা যায় আমরা যদি একটা চিন্তা করি যে patient is diagnosed with smear positive pulmonary tuberculosis, he is a known case of hepatitis B induced chronic liver disease. He is taking anti-COVID. তাহলে আমরা কি করতে পারি? তাহলে we can prescribe anti-TB drugs এই জায়গায় কোনো সমস্যা ছাড়াই। অনেক সময় যেসব পেশেন্টের সিরোসিস, তাদেরও অনেক সময় টিউবারক্লোসিস হয়। আমরা জানি যে টিউবারক্লোস অ্যাসাইটিস অনেক সময় সামটাইমস অ্যাসাইটিস সিরোসিসের যে হয়, এদের কিন্তু অনেক সময় টিউবারক্লোস অ্যাসাইটিসও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে পাইরেজিনামাইড অ্যাভয়েড করে আমরা উই ক্যান ট্রিট দিস পেশেন্টস। টিউবারক্লোসিস কিডনি ডিজিজ অসুখেও কিন্তু সিকিডি পেশেন্টের অনেক টিবি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কিছু কিছু প্রবলেম ফেস করতে পারি। তাহলে ইথাম্বিটল এন্ড পাইরেজিনামাইড মেটাবলিট, these are excreted through kidneys, but rifampicin and isoniazid, these are eliminated by biliary excretion. You know,
আমরা এই ক্ষেত্রে বিশেষ করে চিন্তা করব যে ইথাম্বিটাল পাইরিজিনামাইডের ব্যাপারে বেশি কেয়ারফুল থাকবো। তো আমরা ইজিএফআর দেখে স্টেজ 3-4 এইসব এর ক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জ করার দরকার হতে পারে। প্রেগনেন্সি একটা অনেক সময় যদি দেখি যে 24 years pregnant woman visited a physician with cough fever. Later, she was found to be smear positive on tuberculosis. Her other physical and laboratory parameters were within normal. তাহলে আমাদের এখন কি করা উচিত? Should we delay treatment or all the drugs safe in pregnancy? What should be the duration of the treatment? তাহলে এরকম একটা আমরা চিন্তা করতে পারি যে কি কি আমাদের মনের মধ্যে আসবে যে কি করা উচিত। তাহলে টিবি যদি প্রেগনেন্সির সময় হলে কতগুলো সমস্যা কমপ্লিকেশন হয়। তো এখানে দেখা গেছে প্রেগনেন্সি শুধু মোস্ট অফ দ্য ড্রাগস এগুলো কোনো সমস্যার সৃষ্টি করে না, এক্সেপ্ট স্ট্রেপ্টোমাইসিন, এটা অ্যাভয়েড করতে হবে, এবং কুইনোলন্স গুলো ইউজুয়ালি অ্যাভয়েড করা হয়। তো অনেক সময় প্রেগনেন্সিতে যদি দেওয়া হয়, অ্যান্টিটিবি দেওয়া হয়, তাহলে অনেক সময় প্রেগনেন্ট ওমেনকে ভিটামিন কে এবং বাচ্চারও ভিটামিন কে দিতে হয় আফটার ডেলিভারি। আরেকটা যদি দেখি যে একটা ল্যাকটেটিং মাদারে অনেক সময় টিবি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রিকশন বা চিন্তা করতে হবে। তাহলে এই জিনিসগুলোকে বিভিন্ন সিচুয়েশন আমরা ফেস করে থাকি আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসের সময়। কন্ট্রাসেপটিভস ফর টিবি পেশেন্টস দেখা যায় যে একই সাথে ড্রাগ ইনডিউসার অনেক সময় যদি কিছু থাকে, আমরা যে এই সব ওরাল পেপটিক আলসারের ওষুধগুলো ইউজ করি। আমি যখন খুলনাতে ছিলাম, খুলনাতে আগে 4টা ডিভিশনে একটা টিবি হাসপাতাল বলতে 100 বেডের, আমি ড্রাগ ডিফল্টার্স এন্ড টিবি নিয়ে একটা সময় একটা পেপার করছিলাম। ওখানে আমরা দেখছি যে আমরা আপনারাও হয়তো এগ্রি করবেন যে অনেক টিবির ওষুধের সাথে আমরা খামাখা কতগুলো ওষুধ লিখে থাকি, ক্যালসিয়াম দেই, ভিটামিন দেই, আমরা পিপিআই তো দেই, হেমোটিডিন দেই। এগুলোর মধ্যে অনেক কিছু আছে যেগুলো এনজাইম ইনডিউসার, যেগুলো ওষুধের অ্যাকশনটাকে নষ্ট করে ফেলে। এরকম ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা খায় তাদের টিবির ওষুধ খেলে তাদের কিন্তু কন্ট্রাসেপটিভ ফেলিয়ার হতে পারে। এই জন্য চিন্তা করতে হবে যে অন্য মেথড ইউজ করতে হবে। ডায়াবেটিস আমরা জানি যে টিবি ডায়াবেটিক পেশেন্টেরও টিউবারকুলোসিস খুব হয়, এবং তাদের ক্ষেত্রে টিবির চিকিৎসা করতে গেলে আগে ডায়াবেটিসটা সবচেয়ে খুব ভালো কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোল করার ক্ষেত্রে ইনসুলিন ইজ দ্য বেস্ট মেডিকেশন। তাহলে ডায়াবেটিস কন্ট্রোল না হলে টিবি ভালো হবে না, আবার টিবি ভালো না হলে চিকিৎসা ভালো না হলে ডায়াবেটিসও কন্ট্রোল হবে না। এই জন্য একটা আরেকটার সাথে ভেরি ইন্টার রিলেটেড। এই জন্য ডায়াবেটিস শুড বি স্ট্রিক্টলি কন্ট্রোলড থ্রু আউট ট্রিটমেন্ট। এই জন্য এইসব পেশেন্টের ক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এইচআইভি টিবির সাথে একটা বিশাল ওয়েস্টার্ন কান্ট্রিজ এরা তো টিউবারকুলোসিস নিয়ে চিন্তা করতো না, কিন্তু এইচআইভির ইমার্জেন্সির পর থেকে তারা দেখা যায় যে টিউবারকুলোসিসের সাথে তারা এটার গুরুত্ব তাদেরও বেশি। এইচআইভি পেশেন্টের চিকিৎসা very important and complicated. And nearly 50% of people with HIV is associated with tuberculosis. তো এদের অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি যে দেওয়া হয়, তাদের সাথে আবার টিবির চিকিৎসা যদি দেওয়া হয়, তখন এটা অবশ্যই চিন্তার একটা বিষয়। তাহলে tuberculosis pulmonary, all people living with HIV should be offered TB preventive therapy. Isoniazid daily for 6 months is the widely used regime. Other regime like rifampicin-based shorter INH is also given. তাহলে এইসব পেশেন্টেরও কতগুলো রেজিম আছে যেগুলো এইচআইভি পজিটিভ পেশেন্টকে আমরা দিয়ে থাকি। এদের কখন কোনটা ইন্ডিকেশন সেগুলো আমি আর খুব বেশি ডিটেলস এখানে বেশি যেতে চাই না। কোভিড এর পরে দেখা গেছে যে টিবির একটা ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। এটা বিভিন্ন কারণে হইতে পারে। এটা একটা ইনফেকশন, সবচেয়ে বেশি হলো কোভিড এর সময় আমরা স্টেরয়েড ইউজ করছি, যত না ইউজ করছি ইন্ডিকেশন তার চেয়ে ইনডিসক্রিমিনেট একটা যার যার ইচ্ছা মতো স্টেরয়েড ইউজ করা হয়েছে।
হয়তো বা এটাও একটা বড় কারণ হতে পারে যে কোভিড এর পরে কিন্তু টিউবারকুলোসিস ইনসিডেন্স ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বেড়ে গেছে এবং ডেথ রেটও বেড়ে গেছে। সো আমরা এই ইস্যুটাকে আমাদের মাথায় রাখা উচিত। রিউমাটোলজিক্যাল ডিজিজের সাথে অনেক সময় টিবি থাকে, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস, এসএলই, এইসব পেশেন্ট গুলোতে এখন বায়োলজিক্স ইউজ করা হয়। তো বায়োলজিক্স ইউজ করার আগে এইসব পেশেন্টের ল্যাটেন্ট টিবি গুলোকে আমরা দেখে থাকার চিন্তা করে থাকি। তাহলে ল্যাটেন্ট টিবি চিকিৎসা করা দরকার কি দরকার নাই, এটা নিয়ে আগে এক সময় খুব ইয়ে ছিল না, কিন্তু নাওয়াডেজ এটা নিয়ে একটা হট টপিক, যে এটা আমাদের চিকিৎসা করা লাগতে পারে। সো কিভাবে ল্যাটেন্ট টিবি আমরা ডায়াগনোসিস করতে পারি এটা আমাদের জানা লাগবে। এটা একটা ফ্লো চার্ট, যে এটা সাধারণত আমরা জানি। এইখানে অনেক সময় টিউবারকুলোসিস এর জন্য ডায়াগনোসিস এর জন্য আমরা গোল্ড টেস্ট করা হয়, কিন্তু কোয়ান্টিফাইং খুব বেশি এটা ইউজফুল টেস্ট না, বাট ফর ল্যাটেন্ট টিউবারকুলোসিস এর ক্ষেত্রে দিস ইজ এ গুড টেস্ট ফর ডিটেক্টিং ল্যাটেন্ট টিউবারকুলোসিস। সো আমরা বায়োলজিক্স দেওয়ার আগে এইচবি ভাইরাস, সি ভাইরাস এবং টিউবারকুলোসিস ল্যাটেন্ট টিবি আছে কিনা এটা একটু দেখে থাকি সাধারণত। আমি এগুলো আর খুব বেশি কেসগুলো নিয়ে বেশি যাব না এখন। ম্যালিগনেন্সির থেকে আমি একটু সুইচ ওভার করি। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াইতেছে দিন দিন। যে অন্ধের হাতি দর্শন, এরকম সারা টিউবারকুলোসিস এমন কোনো অর্গান নাই যে অর্গানে এক সময় বলা হয়তো যে স্প্লিনে হয় না, স্কেলিটাল মাসলে হয় না, কার্ডিয়াক মাসলে, এখন দেখা যায় যে এইসব জায়গায় হয়। আমিও এক সময় খুলনাতেই একটা স্প্লিনিক টিউবারকুলোসিস কেস রিপোর্ট করছিলাম, তেমন জানানো মতে এরপরেও আরো কয়েকটা হয়েছে। সো এখন আর কোনো রেয়ার অর্গান নাই যেখানে যে টিউবারকুলোসিস হয় না। তো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলা হয় যে পালমোনারি টিউবারকুলোসিস 75%, আর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হলো 25%। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে প্লুরালি ফিশন, লিমনো টিউবারকুলোসিস, জয়েন্ট টিবি এবং অন্য সব জায়গায় টিবি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। তো এগুলো খুবই টিউবারকুলোস লিম্ফোডেপ্যাথি আমি কি বলছিলাম যে টিউবারকুলোস লিম্ফোডেপ্যাথি এখন একটা ভেরি ইম্পর্টেন্ট মানে প্রবলেম। অনেক পেশেন্টেরই আমরা সবাই চিকিৎসা করি, এখানে যারা আছে সবাই যার যার অবস্থানে অত্যন্ত নামকরা ফিজিশিয়ান। আমরা চিকিৎসা স্টার্ট করলেই দেখা যায় কিছু পেশেন্টের আবার আসে যে আমার এটা তো আবার বেড়ে গেল। অনেক সময় অ্যাবসেস ডেভেলপ করে, অনেক সময় রাপচারও করে। তাহলে এদের কি করা উচিত এটা নিয়ে খুব আমি এক সময় খুব সময় একটা ছোট ইয়েও লিখছিলাম। তো সেখানে আমি দেখছিলাম যে খুব ভালো গাইডলাইন কিন্তু এখন পর্যন্ত নাই। তো অনেকে বলে যে টিবির ওষুধ শুরু করতে হবে, এটা তোমার রিসেকশন করতে হবে, কেউ বলে যে রিসেকশন করলে টিবির ওষুধ দেওয়ার দরকার নাই, কেউ বলে রিসেকশনও করতে হবে, টিবির ওষুধও দিতে হবে। কেউ কেউ এখন থেকে টিবি লিমনোড হইলেই আগে স্টেরয়েড একটা কোর্স দিয়ে দেয়। সো টিবি লিম্ফোডেপ্যাথি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক নাওয়াডেজ। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এখন একটা ভয়াবহ সমস্যা আবার। তো এখন অনেক পেশেন্টেরই দেখা যাইতেছে যে আমি এক সময় এই টিবি প্রেজেন্টেশন করতে যে টিবি হাসপাতালে যে এইরকম এই পেশেন্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ওয়ার্ডে যে আমার নিজেরই ভয় লাগতেছিল যে এই পেশেন্ট গুলো আমার দেখে এরা সব মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি নিয়ে ভর্তি। তো তাদের জীবন কোন দিকে তারা নিজেরা হয়তো অনেকে জানে না। তো এই পেশেন্ট গুলো এই ওয়ার্ডে ভর্তি আছে। তো এই পেশেন্ট গুলো ম্যানেজমেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এদের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা রেজিম আছে, একটা শর্ট কোর্স রেজিম আর একটা লং কোর্স রেজিম। যাদের এরকম ইন্টেন্সিভ ফেজ দেওয়া যেতে পারে 4 to 6 months, আর পরে আবার 5 months এর একটা ইন্টেন্সিভ কন্টিনিউশন ফেজ দেওয়া হয়। এটা হলো একটা শর্ট কোর্স। এটা হলো কাদেরকে দেওয়া হবে, দিস ইজ দ্য এলিজিবিলিটি অফ শর্ট কোর্স রেজিম।
দিস ইজ দ্য লং কোর্স রেজিম, যাদের প্রথম 6 মাস সেরকম দেওয়া হবে এবং কন্টিনিউশন ফেজ 14 মাস দেওয়া যায়। And this is the long course regime for multi-drug resistant tuberculosis. This is the eligibility criteria. আমি একটু এখন ল্যাটেন্ট টিউবারকুলোসিস আমি একটু বলেই গেছি অলরেডি, এটা আর খুব বেশি কন্টিনিউ করতে চাই না, যে দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক অফ টিউবারকুলোসিস নাওয়াডেজ। এখন আরেকটা জিনিস আমি একটু বলবো, যেটা আমাদের ডিপার্টমেন্টেই, মেডিসিন ডিপার্টমেন্ট পপুলার মেডিকেল কলেজে একটা কেস প্রেজেন্ট হয়েছিল। আমি আর 2-3 মিনিটের মধ্যে এটা শেষ করবো। এইটা এক ইন্টার্ন ডক্টর প্রেজেন্ট করছিল, নুরশাদ জাহান, ওইটাই আমি ইচ্ছা করে রেখে দিছি, যে 48-year-old male with fever for 3 months, ওর এটাই ছিল হেডলাইন। তাহলে 3 মাসের একটা পিও নিয়ে একটা পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছিল। আমানুল হক 48 ইয়ার্স। তারপরে আমাদের তাহলে এরকম 3 মাসের জ্বর সাথে একটু লস, তাহলে আমাদের কি হইতে পারে? তার কত ধরনের অ্যান্টিবায়োটিক যা যা খাওয়ার সব খেয়ে আসছে, আর কিছুই তার নাই কিন্তু বুঝছেন। লিভারটা শুধু দেখা যায় লিভার পালপেবল, এটা টোটাল লিভার স্প্যান হলো 70 মানে 5 সেন্টিমিটার এবং স্প্লিনটাও পাল। তাহলে হিপাটোস্প্লেনোমেগালি উইথ ফিভার 3 মান্থস, এটা তো একদম ক্লাসিক্যাল আন্ডার গ্রাজুয়েটের একটা কেস। আমরা এরকম হলে ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, লিম্ফোমা বলি, কিন্তু এর তো ইনভেস্টিগেশন মোটামুটি সবই করে আসছে, কিছুই নাই। কিন্তু জ্বর শুরু হওয়ার কিছুদিন আগে তার সিএবিজি করা হয়েছে এবং সে বলেই যে তার যে হার্টের এগুলোর পরেই তার জ্বর হইতেছে। তাহলে তার একটা মিডলাইন স্টার্নোটমি স্কার আছে ফর সিএবিজি। তার থেকে 3 মাস পর সে অনেক অ্যান্টিবায়োটিক খেটে এখন জ্বর আর কমতেছে না। এইটা নিয়ে সে ভর্তি হয়েছিল। হোয়াট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস? আমার যে ইন্টার্ন ডাক্তার, সেই তার ডায়াগনোসিস হলো ক্রনিক কালাচার উইথ ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম। এখন একটা পেশেন্টের কত যে অসুখ থাকে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো ম্যালেরিয়া, এন্ডোকার্ডাইটিস, টিবি, লিউকেমিয়া, লিম্ফোমাটাও থাকা উচিত ছিল, যদিও লিমনোড নাই। তো যাই হোক, ওর যা চিন্তা। এর যে দেখেন এরপরে যা ইনভেস্টিগেশন করা হয়েছে, খুব বেশি ইনভেস্টিগেশন কিছু পাওয়া যাইতেছে না। ইএসআরটা একটু বেশি থাকে। এক্সরেটা আমাকে মেডিকেল বোর্ডও হয়েছিল, আমি তখন বলছিলাম যে যার সমস্যা এক্সরের মধ্যে সমস্যা আছে। আমরা যে এখানে সবাই আপনার বোধহয় একমত হবেন যে এর অ্যাপেক্সটা একটু লেফট ভেন্ট্রিকুলার টাইপ, কিন্তু রাইট সাইডে হার্টে একটুখানি মনে হয় নর্মাল, রাইট হার্ট বর্ডারটা নর্মাল না। আমি বলছিলাম যে এটা সিটি করে প্রথম সিটি রিপোর্ট বলে নর্মাল, কিন্তু আবার সিটি তার আবার রিভিউ করে। আমাদের আরেকজন নাম করা রেডিওলজিস্ট আছে, তাকে দিয়ে এটা রিভিউ করতে। তখন রিভিউ করাতে সে বলল যে আচ্ছা, তার আগে একটা আমরা দেখি তো সিটিতে রিপোর্ট হলো no regional wall motion abnormality, ejection fraction 59%. এরপরে ট্রান্সইসোফেজিয়াল ইসিজি করা হয়। No definite dissection in ascending aorta, a large rounded luminal structure seen beside the right atrium measuring about that. তার এখানে রাইট সাইডে দেখা যায় একটা অ্যাওর্টা, একটা অ্যানিউরিজম হয়েছে এবং একটা লিনিয়ার একটা লুমেন আছে, যেটা অ্যাওর্টার লুমেনের সাথে কমিউনিকেট করে একটা সুডো অ্যানিউরিজমের মতো হয়ে আসছে এবং ওইটাতে ইনফেকশন হয়ে আসে, তার মধ্যে জ্বর হইতেছে। তো তারপরেও তাকে ডক্সিসাইক্লিন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তো কিছুটা হয়তো সে একটু কমছিল। তো পরে ওই যে একটা সিটি রিপোর্ট, aortic dissection possibly iatrogenic, linear fibrosis at right basal region, no mediastinal lymphadenopathy. তো
এটাই হলো তার একটা সিটির এনজিওগ্রাফির একটা জিনিস, ছবি। আমি আরো ভালো করে দেখাইতে পারতেছি না। তাকে জ্বর ভালো হয়ে যাওয়ার পরে তাকে বলা হয়েছে আপনি একটা কার্ডিয়াক সার্জনকে দেখান। তো কার্ডিয়াক সার্জনকে সে এখানে না দেখায় সে কিন্তু ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়াতে যে ওরাও আবার আবার যখন এনজিওগ্রাফি করে ইকো করে, তখন ওরা আবার বলে যে ওরাও একটা যে অ্যানিউরিজম অফ আউটা হয়েছে এবং দেয়ার ইজ এ লিনিয়ার কি বলবো যে একটা লুমেনের সাথে একটা টিয়ার আছে কমিউনিকেশন। তো ওরাও ইনফেক্টিভ অ্যাওর্টিক অ্যানিউরিজম উইথ ইসকেমিক হার্ট ডিজিজ সিএবিজি এটি ছিল ডায়াগনোসিস। এটা নিয়ে সে পরে ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়াতে যে আমি দেখি আমার কাছে আরেকটু যেটা বলতে চাই, ওখানে সার্জারি করে রিডোস্টার্নোটমি, ascending aortic and proximal arch replacement using এরকম ওরা একটা এই সার্জারিটা করে। সার্জারি করার পরে ওরা ওইখান থেকে যে টিস্যু নেয়, টিস্যুগুলো তারা যে এফবি দেখছে এবং পিসিআর করছে, পিসিআর করে দেখছে যে এটা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, মাইক্রোব্যাকটেরিয়াল অ্যাবসেস তার ওখান থেকে পাওয়া গেছে, ওইটার জন্যই তার জ্বর হইতেছিল। তাহলে এটা হলো অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম এখানে একটা কিন্তু ভয়াবহ জিনিস। আমি শেষ তাড়াহুড়া করে চেম্বার থেকে আসছি, একজন গেস্ট নাম করে গ্যাস্ট্রোন্টোলজিস্ট সে আমার কাছে একটা কেস পাঠাইছে এখনই, যে পেশেন্টটা ক্রনস ডিজিজ 40 মিলিগ্রাম করে স্টেরয়েড পাইতেছে, কিন্তু কোলন থেকে বায়োপসি করে ওখানে দেখে তার সাইটোমেগালোভাইরাস মানে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন এবং পেশেন্টের জ্বর হইতেছে। আমি যে পেশেন্টটা কিভাবে যে ডিল করা যাবে, তাহলে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম আপনারা জানেন, এটা আমার এই এপিবির একটা প্রেজেন্টেশন আমাকে দিছিল, ওই মুগনি বোধহয় খুব সম্ভবত টপিকটা আমাকে চুজ করে দিছিল। আমি তো এটা নিয়ে খুব বেশি ধারণা ছিল না, কিন্তু তখন এখন দেখি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেয়ার আর ডিফারেন্ট 4 ক্লাসেস অফ অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। তা এরা সবচেয়ে বেশি করে লিম্ফেডেনোপ্যাথি, এই যে এখন লিম্ফেডেনোপ্যাথি চিকিৎসা যে আমরা করতেছি যে সমস্যা, এর মধ্যে একটা গ্রুপের অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া থাকতে পারে। এরা ক্রনিক পালমোনারি ডিজিজ করে, স্কিনে এরকম সমস্যা করে, এবং অনেক সময় যে অ্যাকোয়ারিয়াম ডিজিজ বলে, পন্স ডিজিজ অনেক সময় ডিসেমিনেটেড হতে পারে। তাহলে এদের ট্রিটমেন্টের জন্য কিন্তু এরকম ক্লারিথোমাইসিন, এজিথ্রোমাইসিন, রিফাম্পিসিন এবং ইথাম্বিটল এগুলো দিয়ে একটা গ্রুপের মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স যাদের, তাদের এটা করা হয়। 3-4টা ওষুধ দিয়ে তাদের রেজিম ঠিক করা হয়, যেমন পালমোনারি লিম্ফেডেনোপ্যাথি কি দিয়ে চিকিৎসা করতে হবে এবং স্কিন কি দিয়েছে, এটা এগুলো সবগুলোই কিন্তু আলাদা আলাদা রেজিম আছে যে টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল চিকিৎসা কি করা উচিত। আমি প্রায় শেষ পর্যায়ে, মানে প্রায় না শেষ পর্যায়ে, ক্লিনিক্যাল স্পেকট্রাম অফ এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস, এটা এখন পালমোনারি টিউবারকুলোসিসকে একসময় ছাড়াই যেতে পারে। স্টেরয়েড ইন টিউবারকুলোসিস নিয়ে একটা কনসেনসাস থাকা উচিত যে কাদের কোন ডোজে অনেক সময় একজন ভাবে দেয়। ডটস রেজিম এখন এইটাই হলো এখন সবচেয়ে কমনলি কিন্তু এটারও ভালো খারাপ দিক আছে, এটা নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে। ফিউচার প্রবলেম হলো ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস সামটাইম চ্যালেঞ্জিং, অনেক সময় কিছু কিছু জায়গা এক্সপ্লোর করা কঠিন। এমডিআর টিবি, ল্যাটেন্ট টিবি, এগুলো নিয়ে আমাদের সামনে ভয়াবহ সময় আসতেছে। অনেক সময় আমরা অ্যান্টিটিবি ড্রাগস গুলো ভেঙে দিতে চাই, বিভিন্ন সময় দিতে চাই, কিন্তু ফিক্সড ডোজ থাকাতে অনেক সময় পাওয়া কঠিন, অনেক সময় বাইরে পাওয়া যায় না। তো এটাও একটা আমাদের জন্য একটা প্রবলেম। সো টিউবারকুলোসিস ইজ অ্যানশিয়েন্ট ডিজিজ, ট্রেমেন্ডাস ইনফ্লুয়েন্স এটার একটা টিবি আমাদের এর উপরে। পসিবিলিটি টু কন্ট্রোল টিবি ইন আর্লি, একসময় আমাদের স্যারও বলতো একসময় যে টিউবারকুলোসিস ইজ এ কিউরেবল ডিজিজ, কিন্তু আনফরচুনেটলি এটাও এখন আমাদের ইয়ের বাইরে চলে যাচ্ছে। সো আমার মনে হয় এই শেষ করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার পেশেন্স ফর ইউর পেশেন্স হিয়ারিং আমি এখানে শেষ করতে চাই।
Thank you very much. But to Mogni. Thank you, sir. Thank you so much. Actually, we were spellbound these earlier few minutes with the extraordinary presentation of Professor Nazmul Hasan sir. Thank you, sir. বিশেষ করে স্যার শেষ দিকে যে একটা অসাধারণ একটা কেস শেয়ার করলেন এবং অ্যাটিপিক্যাল মাইক্রোবায়োম টিউবারকুলোসিসের উপর যে আলোকপাত করলেন স্যার, মানে যে শেষটা পুরো প্রেজেন্টেশনের পাশাপাশি শেষটা বিশেষভাবে চমৎকার হয়েছে আমার ব্যক্তিগত ভাবে আমার কাছে লেগেছে স্যার। তো এই মুহূর্তে আমরা এখন কোশ্চেন আনসার পর্বে চলে যাব। তো আমি রিকোয়েস্ট আওয়ার ডিয়ার পার্টিসিপেন্টস টু কাম ফরওয়ার্ড উইথ রিলেভেন্ট কোশ্চেন্স। আপনার আপনি যদি একটু শেয়ার করেন আপনার টিউবারকুলোসিস নিয়ে আপনার কোনো প্রবলেম, আপনার রিসেন্ট কোনো অভিজ্ঞতা, উইল বি ভেরি হ্যাপি। প্রফেসর মেজিদুর রাব্বানি স্যার, প্লিজ। স্যার Thank you very much. Professor Nazmul, we are very much impressed by your excellent deliberation. আসসালামু আলাইকুম রাব্বানি ভাই, আপনারা অনেকদিন পরে আপনার গলা শুনে ভালো লাগতেছে। So nice of you. 1986 এ আমি আপনার ডিসার্টেশন করেছিলাম a clinical study on pulmonary tuberculosis. তো প্রফেসর ওয়াইল্লাহ স্যার ছিলেন আমার গাইড এবং 50টা পেশেন্ট সেখানে নিতে হলো, সবাই এবি পজিটিভ ছিল। আর আমার এক্সপিরিয়েন্স হলো যে 77 আমি সিএমএ চিটাগাং টিবি ওয়ার্ডে ইনচার্জ ছিলাম, তখন 100 বেডের হাসপাতাল। আর 78-9 ছিলাম আমি ঢাকা সিএমএইচ এর টিবি ওয়ার্ডের ইনচার্জ, তখন এখানে 150 পেশেন্ট থাকতো। আমি যখন রিটায়ার্ড যাই 2009-এ, টিবি পেশেন্ট 3-4টা ছিল। এটা কেন শেয়ার করলাম আপনার সঙ্গে, যে ডেজার্টেশন যখন আমি লিখি তখনই আমরা বিভিন্ন আর্টিকেল পাচ্ছিলাম যে 6 মান্থস ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, রিলাপস রেট দেখা যাচ্ছে 7 to 15% ইন দিস সাবকন্টিনেন্ট, মানে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইভেন ইয়োর মিয়ানমার। তখন তো ওই জন্যই তারা রিকমেন্ড করতেছিল 9 মান্থস ট্রিটমেন্ট, এবং তখন থেকে কিন্তু আমি 9 মান্থস ট্রিটমেন্ট করে গেছি। এবং আমি কিন্তু এখানে কেন শেয়ার করব, যে প্রফেসর কাদরি আমাদের বিএসসি মধ্যে পড়াইছিলেন যে আপনি যেটা বলছেন যে ইম্পর্টেন্ট যে কাউন্সিলিংটা ভালো করে শুরু করতে হবে। তো স্যার যেটা বললেন সেটা হলো যে কিভাবে কাউন্সিলিং করবা। নাম্বার 1, যে বলতে হবে যে আগে যার 6 যক্ষা তার নয় রক্ষা, সেটা আগের দিনের কথা, কিন্তু এখন 6 থেকে 9 মাস চিকিৎসা নিলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এটা বলতে হবে। তখন ম্যাক্সিমাম রোগী তখনকার টাইম বলতো, স্যার আমি তো গরিব, আমি তো এত পয়সা খরচ করতে পারবো না 6 মাস 9 মাস চিকিৎসা। তখন স্যার বলতেন যে তাহলে আপনি এক কাজ করুন, আপনি গরুটা বেচে দেন। তো স্যার আমার তো গরু নাই। তাহলে আপনার জমিটা বেচে যান। স্যার আমার তো জমিও নাই, গরুও নাই। তখন তিনি বলতেন যে এক কাজ করেন, আপনি কারো কাছে ধার নেন টাকা, ধার নিয়ে সেই ধারের টাকাতে 6 থেকে 9 মাস চিকিৎসা করান, এবং পরে যখন ভালো হয়ে যাবেন কুলিগিরি করে ওটা রিটার্ন দিবেন। তো স্যার এটা বলে দিয়েছিল আমাদেরকে যে ধনী গরিব নির্বিশেষে এইটা তুমি বলবা, বোঝানোর জন্য যে 9 মাস চিকিৎসা নেওয়াটা কত জরুরি। তো আমার এক্সপিরিয়েন্স হলো, আমি যে আপনার সেই চিকিৎসা দিয়ে গেছি এইটা আমি রিলিজিয়াসলি মেনেছি। এবং আপনাকে বললাম যে ঢাকা সিএমএইচ জায়গায় আমরা 150 পেশেন্টের যখন আমরা ইনিশিয়ালি 78 সময় দেখছি, সেটা 3-4 জন আসছিল, চিটাগাং একই অবস্থা। কিন্তু এখন রিসেন্টলি আমি দেখতেছি আমার প্রাইভেট প্র্যাকটিসে এই যারা 6 মাস চিকিৎসা নেয় এদের রিল্যাপস রেট আছে, রিল্যাপস হয়ে যাচ্ছে। তো আপনার অভিজ্ঞতা আমি জানতে চাচ্ছি, কেন এটা আমি বলছি যে আমার এই লাইফে যতদিন আমি চিকিৎসা, ইভেন কোনো মাল্টি ড্রাগ রেজিস্টারও পাই নাই, বিকজ কমপ্লায়েন্স ওয়াজ সো গুড। এই যে আপনি একটা বলেছেন যে খালি পেটে খেলে ভমিটিং হয়, তখন আমরা বলেছি আপনি ইয়ে নেন, আফটার ব্রেকফাস্ট নেন, তাতে ভমিটিং থাকে না। এবং এই কমপ্লায়েন্স ভালো হওয়ার কারণে আমার লাইফ টাইমে দেখছি কোনো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট পাই নাই, 100% কমপ্লায়েন্স ছিল, এবং পেশেন্টটা কিউরড হয়েছে, রিল্যাপসও নাই। কিন্তু এখন দেখতেছি আপনি যেটা রাইটলি বলছেন যে কোভিড এর পরে হয়তো বেড়ে গেছে, এবং সেটা হয়তো ইনডিসক্রিমিনেট ইউজ অফ দ্য স্টেরয়েডস, সেটা হতে পারে। আর রিগার্ডিং আপনার ইউজ অফ স্টেরয়েড আমি শেয়ার করতেছি আপনার সঙ্গে, যে আমরা যখন 84-এ যে ডেভিডসনটা আসলো, তাতে লেখা ছিল যে আপনার 2 মাসের একটা কোর্স, আপনার 20 মিলিগ্রাম পার ডে ডিভাইড ডোজেস ফর
2 months, then tapering and the stop. কোথায় কোথায় দিতে বলছে? অস্টিওআর্থ্রাইটিস এ, তারপরে মেনিনজাইটিস এ, প্লুরোসি টিউবারকুলোসিস, পেরিটোনিয়াল টিউবারকুলোসিস, এবং আমি রিলিজিয়াসলি এগুলিতে ইউজ করেছি। সব ধরনের এতে দেখা যাচ্ছে খুবই ভালো। এটাতে আপনার এই 2 মাস দেওয়ার পরে এবং লো ডোজ কিন্তু দেখেন, এবং এটা ডেভিডসনে আছে যে 20 ml per day ইন্ডিভিজুয়াল ডোজেস, and after 2 months it should be gradually tail off and should be off। এবং তাতে ধরেন আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়তো 1.5 বছর চিকিৎসা করতে হতে পারছে, এটা আমাদের ওন এক্সপেরিয়েন্স, কিন্তু ভালো হয়ে গেছে। তো যে আপনার যে 5 বার এসেছিল হাড্ডি থেকে, সেটা 1.5 বছর চিকিৎসা করে ভালো হয়ে যায়। তো সেটাই আমি বললাম, যেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তাহলে আপনার সাথে আমি জানতে চাচ্ছি যে রিল্যাপস রেট সম্বন্ধে আপনি কি কোনো কমেন্ট করবেন, যে আফটার মানে টেকিং দ্য 6 মান্থস রেজিম, এবং ডটস থেরাপি আর একটা ফুল থেরাপি ছিল, এটাও আমরা দেখেছি যে ডাইরেক্টলি অবজার্ভ যেটা ট্রিটমেন্টটা শর্ট কোর্স, এখানে দেখা যাচ্ছে যে ওই মেডিসিনটা হয় বলা হয়তো যে আমি গিয়ে দিয়ে আসবো তার রুমে, অথবা বলো সে আসে আমার ক্লিনিকে এসে নেবে, কিন্তু এই দুটা কোনোটাই আমি দেখেছি যে এটা হয় নাই। কারণ এটা আপনার সে ধরুন শিশু হাসপাতাল আমি দেখছি অবজারভেশন, যে দেখা গেছে আপনার বলেছে যে শ্যামলী থেকে এসে নিয়ে যাবেন, হয়তো 2 সপ্তাহ নিচ্ছে, তারপরে আসে না, আর ওরা তো লেগে যাচ্ছে দেওয়া হচ্ছে ট্যাবলেট। তো ওইটা হয়তো একটা কারণ হতে পারে, নন কমপ্লায়েন্সের জন্য আমরা হয়তো মাল্টিডাইগ্রেশন হয়ে গেছে, অথবা রিল্যাপসটা বেড়ে গেছে। ফর ইউর কমেন্ট প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। Sir, thank you, sir. Sir, নাজমুল হোসেন স্যার তো স্যারের কোশ্চেনকে অ্যাড্রেস করবেন। তার সাথে স্যার একটু বলি যে একটা কোশ্চেন এসেছে যে হেলদি ওম্যান came to investigate for infertility. Her all investigation was normal except Montu's test is 18 millimeter. Next investigation, আপনার সাজেশন কি স্যার? আচ্ছা, আমি রাব্বানি ভাইয়ের সাথে একটু আগে কথা বলে নেই। রাব্বানি ভাই যে বলছে ঠিকই বলছে, রাব্বানি তো আমাদের সেটা অনেক অভিজ্ঞ সিএমএইচ এর সে বিশাল ওয়ার্ড গুলো দেখতেন। তো আমার রাব্বানি ভাইয়ের সাথে আমিও একমত, আমাদের সবারই ক্লিনিশিয়ানদের কিছু আমাদের মতামত আছে, যে আমরা সাধারণত ওই যে স্যার যে বলতো, আমি জিনিসটাকে এখনো মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে চিকিৎসা শুরু করার আগে রোগীকে বলা অসুখটা কি বলা, যে একটা হলো অসুখটার সম্বন্ধে বলা, 2 নম্বর হলো অসুখটা ঠিক মতো চিকিৎসা করার অ্যাডভান্টেজটা বলা, আর না চিকিৎসা ঠিক মতো না করার ডিসঅ্যাডভান্টেজ এবং ক্ষতিকারক দিকগুলোকে তাকে সাবধান করা। এই কয়টা জিনিস তাকে কাউন্সিলিং করতে হবে, যে এটার আর ওষুধ, আর কোনো ওষুধ খুব বেশি নাই, চিকিৎসা করলে তোমার একদম ভালো হয়ে যাওয়ার একদম সম্ভাবনা খুব বেশি, আর চিকিৎসা ঠিক মতো না করলে একদম একদম মৃত্যু ছাড়া নিজেরও মৃত্যু, তার থেকে আবার অন্যদেরও, পরিবার এবং অন্যদেরও হওয়ার সম্ভাবনা। এই জিনিসগুলো তাকে যদি ঠিক মতো কাউন্সিলিং করে চিকিৎসা করা যায়, তাহলে বেশিরভাগ সময় আমার মনে হয় যে সম্ভব। আর 2 নম্বর হলো, আমি রাব্বানি ভাইয়ের সাথে আমিও একমত, যে পেশেন্ট গুলোকে ফলো আপ কেন করতে হয়, ফলো আপ করতে হয় যে পেশেন্ট গুলো ঠিক মতো ওষুধ খাইতেছে কিনা, ওষুধ গ্যাপ দিচ্ছে কিনা, পেশেন্টের চিকিৎসা সে তার ক্লিনিক্যাল কম্বিনেশন ইমপ্রুভ করতেছে কিনা, ওষুধে কোনো সাইড এফেক্ট হইতেছে কিনা। এই জন্য প্রথম দিকে 1 মাস পর পর যদি একটু ফলো আপ করা হয়, তাহলে অনেক সময় পেশেন্টকে দেখা যায় 1 দিন 2 দিন বাদ দিচ্ছে, তাহলে এগুলো তখন তাকে ওয়ার্ন করা যায়। এবং আমি বেশিরভাগ সময়, অনেক সময় যেসব পেশেন্ট দেখি যে পালমোনারি টিউবারকুলোসিস বা এগুলো হয়তো 6 মাস দেই, কিন্তু যেসব পেশেন্টকে আমি দেখি যে এর জন্য সমস্যা, লিম্ফ নোড, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, এগুলোকে আমি 8 মাস 10 মাস 1 বছর পর্যন্ত দেই, কিন্তু সিএনএস, স্কেলিটাল, এগুলো তো অনেক সময় আমি এগুলো তো আমরা তো বলাই থাকে যেগুলো 1.5 বছর 2 বছর পর্যন্ত চিকিৎসা করা লাগে আর কি। তো এটা মনে হয় ডিউরেশনটা এটা ফিজিশিয়ানের হাতে, সে কতদিন এই কন্টিনিউশন ফেজটা কন্টিনিউ করবে, বা ইন্টেন্সিভ ফেজটা 3 মাস 2 মাস করবে, নাকি এটা 3 মাস করবে, বা কন্টিনিউশন ফেজটা কি সে 4 মাস নাকি 6 মাস বা 8 মাস করবে। বেশি দিন খাওয়াইলে ক্ষতি নাই, কিন্তু কম খাওয়াইলে বঞ্চ ক্ষতি বেশি। এটা আমার রাব্বানি ভাই যা বলছেন আমিও তার সাথে একমত। সেকেন্ড, তুমি বলতেছিলা বোধহয় একজনের টিউবারকুলোসিস, আমরা জানি যে ইনফার্টিলিটির একটা ইম্পর্টেন্ট কারণ হলো কিন্তু টিউবারকুলোসিস। অনেক পেশেন্টেরই আমাদের দেশের এন্ডোমেট্রিয়াল টিউবারকুলোসিস এর জন্য কিন্তু ইনফার্টিলিটি হয়।
তো এদের ক্ষেত্রে অনেক সময় ডিএনসি যে করে, ডিএনসি করে অনেক সময় ওইটার থেকেও কিন্তু তার কেজিএস লেশন, টিউবারকুলাস, গ্যানিলোমা এগুলো পাওয়া যায়। এবং অন্য যেগুলো সাপোর্টিভ, অনেক সময় আমি এইসব পেশেন্টেরও দেখছি যে পেশেন্টের দেখা যায় চেস্ট এক্সেও তার টিউবারকুলোসিস, ওদিকে তার গাইনোকোলজিক্যাল অর্গান গুলোতেও তার টিউবারকুলোসিস বা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস আছে। তা আমার মনে হয় সবসময় ডায়াগনোসিসের জন্য কনফার্ম জিনিস হলো ব্যাকটেরিওলজিক্যালি যদি কনফার্ম হইতে পারি, আর হিস্টোপ্যাথোলজিক্যালি যদি কনফার্ম পাওয়া যায়। কিন্তু তার মধ্যেও আমি সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি যদি কেজিয়েশন থাকে। কেজিয়েশন না থাকলে কিছু সন্দেহ থেকেই যায় যে এটা অন্য গ্র্যানুলোমেটাসও হইতে পারে। ওভার। স্যার স্যার একটা ইয়ে এসছে যে ক্লোজ কন্ট্যাক্ট টিবি প্রোটোকল সম্পর্কে একটু জানতে চেয়েছেন স্যার। ক্লোজ কন্ট্যাক্ট টিবি প্রোটোকলটা কেমন হবে স্যার? এটা সম্বন্ধে অন্য কেউ একটু হেল্প করতে পারে। কে একজন হেল্প করবে? অনেকে সিনিয়ররা অনেকেই আছে, অনেক লার্নেড মানুষ, কেউ করতে পারে। কেউ যদি ভলেন্টিয়ারলি করে, সবাই এক্সপার্ট, সবাই এক্সপার্ট। আমি তো কেউ আসো নাকি বলবা? ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, প্লিজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন স্যার, আপনি হাত তুলেছেন, প্লিজ কন্ট্রিবিউট। Professor Noor Amin sir. Okay, sir. We can continue. Sir, sir, এখন যে ইয়েগুলো এসছে, it's a relevant question. যে আমাদের ইগ্রা আফটার গেটিং পজিটিভ এমটি টেস্ট করার প্রয়োজন আছে কিনা, বা আসলে স্যার এই যে কোয়ান্টিফারেন্ট টেস্ট গুলো স্যার আসলে আমাদের কখন অ্যাবসলিউটলি করা উচিত, এবং এগুলো আমরা কি মিসইউজ হচ্ছে কিনা, এই ব্যাপারে যদি স্যার একটু বলেন স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা ওইগুলো বলাই আছে। এগুলোর জন্য আমরা ওই যে ল্যাটেন্ট টিউবারকুলোসিসের জন্যই খুব বেশি এই টেস্টটা, কিন্তু এটা আমরা যে অ্যাক্টিভ টিউবারকুলোসিসের জন্য করি সেটার জন্য এটা খুব বেশি হেল্পফুল ইনভেস্টিগেশন না। Is it necessary to IGRA after getting positive empty test, sir? না না। Right. স্যার মনে এটা একটু অ্যাড্রেস করেছেন। তারপর যে সিএনএস টিউবারকুলোসিসে অ্যাসোনিয়ানজের ডোজ ইনক্রিমেন্টের কোনো প্রয়োজন আছে কিনা? আগে এক সময় বলা হতো যে এটা ডোজ বাড়ে, কিন্তু এখন যে ফিক্সড ডোজ রেজিম দেওয়া আছে এটাতে যেভাবে করা আছে এটাতে এখন আর খুব বেশি বলা হয় না। আগে এক সময় আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এগুলো ডোজকে একটু বাড়ানোর কথা বলা হতো, এবং ডিউরেশন তো অবশ্যই বেশি দিন দেওয়ার কথা। কিন্তু এখন যে ফিক্সড ডোজ রেজিম এটাতে আর খুব বেশি এটা করার সুযোগ নেই, এবং ওরকম বেশিরভাগ লিটারেচার খুব বেশি বলে না। থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে ডক্টর আরিফুল বাশার আছেন। ডক্টর আরিফুল বাশার, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ জি স্যার, স্যার শুনতেছি স্যার। হ্যাঁ প্লিজ, আপনি একটু কমেন্ট করেছেন যে ক্লোজ কন্টাক্ট লাইক ব্রেস্ট ফিডিং এ একটু আইএনএইচ প্রোফাইল্যাক্সিস আছে, প্লিজ এলাবোরেট। স্যার যদি মা আপনার টিবি সাফার করে এবং ব্রেস্ট ফিডিং যদি বেবি থাকে, তাহলে তাকে স্যার ওই যে 3 মাসের আইএনএস প্রোফাইল্যাক্সিস দিতে হয়, অথবা যদি এইচআইভি পেশেন্ট থাকে তাদেরকেও আইএনএস প্রোফাইল্যাক্সিস লাগে, অথবা যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে এবং সাসপেক্ট যদি কন্টাক্ট হয়, অথবা এমটি বা কোয়ান্টিফারেন্ট গোল থাকে, অ্যাসিমটোমেটিক হয় বাট রিস্ক ফ্যাক্টর আছে, তাদেরকেও আইএনএস প্রোফাইল্যাক্সিস এখন দিতে বলে আর কি স্যার। রাইট, থ্যাংক ইউ আরিফুল। আমাদের সাথে ডক্টর রাব্বি আছেন, ডক্টর ফজলে রাব্বি। ফজলে রাব্বি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ফজলে রাব্বি। ফজলে রাব্বি একই সাথে স্যারের সরাসরি স্টুডেন্ট, এবং আমার জানা মতো টিউবারকুলোসিসে বেশ কিছু কাজ করেছে, এবং আপনি একটু ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টদের ক্ষেত্রেও প্রোফাইল্যাক্সিস কমেন্ট করেছেন। এনি আদার ফার্দার কমেন্ট যে আজকের
টপিকের উপর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো নাজমুল হাসান স্যারের সামনে বড় হয়েছি ফ্রম ফার্স্ট ইয়ার টু টিল নাও। তো স্যারের টিউবারকুলোসিসের প্রেজেন্টেশন আমি অনেকবার শুনেছি ফ্রম থার্ড ইয়ার, এবং ভবিষ্যতে হলেও আবার শুনতে হবে, মানে আমার এটা এত ভালো লাগে। স্যার প্রচুর এক্স রে দেখান, আজকে হয়তো সময়ের জন্য ওই এক্স রে গুলা দেখতে মানে ভেরি এক্সাইটিং, এগুলা যে কি কালেকশন, পার্টস অফ মেডিসিন বলতে পারেন। তো আমি আসলে কমেন্ট করা আমার খুব দৃষ্টতা। হাওয়েভার দুই একটা কোশ্চেনের যদি ইয়েতে, যেমন কন্ট্যাক্ট পেশেন্টে কারা টিউবারকুলোসিসের কন্ট্যাক্টে প্রোফাইলেক্সিস পাবেন, এখানে ডক্টর আরিফুল বাশার অ্যাড করেছেন। প্লাস যদি কোনো কিডনি ট্রান্সপ্লান্টের রেসিপিয়েন্ট থাকেন অথবা অলরেডি ট্রান্সপ্লান্টেড কোনো পেশেন্ট থাকেন, হি শুড গেট এ প্রোফাইলেক্সিস। এবং পিপল লিভিং উইথ এইচআইভি, PL-HIV যেটা বলে, এই ধরনের কেস দে শুড রিসিভ প্রোফাইলেক্সিস। এবং একটা ইস্যুস থাকে ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট ফিডিং কি এই সময় কন্ট্রাইন্ডিকেটেড হবে কিনা, এটা নিয়ে বিরাট ডিবেট আছে স্কুল অফ। একটা গ্রুপ বলে যে এটা ব্রেস্ট ফিড এই সময় করানো যাবে না, বাট আরেকটা গ্রুপ বলে ব্রেস্ট ফিড করানো যাবে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ইট ইজ বেটার টু গিভ প্রোফাইলেক্সিস টু দ্য বেবি অফ এন ওপেন কেস। আমি একটা ইস্যু, স্যারের যে লাস্ট কেসটা, এটা আমি এখানে যেহেতু আমার অনেক সিনিয়র স্যাররা আছেন, কলিগসরা আছেন যারা ডে টু ডে প্র্যাকটিস করেন, তো আমার ইনফেকশাস ডিজিজ ব্যাকগ্রাউন্ড থেকে আমি দু একটা ইস্যুস একটু বলতে চাই, যেটা হয়তো হেল্পফুল হতে পারে। স্যার যে কেসটা লাস্ট দেখিয়েছেন, এই যে এটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, এটা ভেরি নটোরিয়াস। এবং এখানে নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়া, স্পেশালি মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, মাইকোব্যাকটেরিয়াম স্ক্রোফুলাসিয়াম, এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সো আমাদের কলিগরা যারা কেস দেখেন, বিশেষ করে এটা আয়োটোজেনিক হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা সার্জারি সাইটের একটা কমন ইনফেকশনই কিন্তু এটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া দিয়ে হয়, ল্যাপারোস্কোপিক পোর্টে হয়, এবং যে কোনো নন হিলিং আলসার আফটার সার্জারি, we should keep it in mind that it could be an atypical mycobacteria. এবং interestingly, apart from rifampicin, most of the common anti-tubercular drug doesn't really act against atypical mycobacteria. You have to go for clarithromycin, linezolid for a prolonged time. এবং এগুলো সন্দেহ হলে এটা কালচার করার জন্য স্পেশাল রিকোয়েস্ট করে বলে দেওয়া উচিত যে কোনো পোস্ট সার্জিক্যাল সাইটে যদি এই ধরনের কোনো নন হিলিং ইস্যুস থাকে, we should exclude non-tubercular mycobacteria and other atypical mycobacterial infection. এবং স্যার আরেকটা ড্রাগ ইন্টারাকশনের কথাটা স্যার বলছেন, এটাও আমাদের ডে টু ডে প্র্যাকটিসে খুব, আমি মনে করি যে স্যার এটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস, বিকজ মেনি অফ আওয়ার পেশেন্ট কিন্তু বিটা ব্লকার খায়, আমরা অ্যান্টিফাঙ্গাল দেই, আমরা অ্যামিট্রিপটাইলিন দেই, এবং এনালাপ্রিল দেই আমরা। সো দিস ড্রাগস কিন্তু রিফাম্পিসিনের সাথে এটার স্ট্রং ড্রাগ ইন্টারাকশন থাকে। এবং চারটা এনটিটিভি ড্রাগ চুজ হয় ঠিকই, বাট দ্য মেজর কি প্লেয়ার ইজ দ্য রিফাম্পিসিন। We should keep it in mind that if rifampicin resistant, you have to move to multi-drug resistant TB regimen. এর জন্য রিফাম্পিসিনকে সেভ করা খুব ইম্পর্টেন্ট হয়, এবং রিফাম্পিসিনটা দেওয়ার চেষ্টা থাকতে হয় সবসময়। এর জন্য স্যারের ওই ড্রাগ ইন্টারাকশন ইস্যুটা আমাদের জন্য আসলে খুবই কাজে লাগবে। প্লাস যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আমাদের বাংলাদেশের মতো টিবি প্রোন কান্ট্রিতে যখন আমরা অ্যান্টিবায়োটিক দেই, we should be very cautious and about choosing the antibiotic, because আমরা জানি যে অনেক অ্যান্টিবায়োটিকের স্ট্রং অ্যান্টিটিউবারকুলার প্রপার্টি থাকে। So we should always avoid coamoxiclav, we should avoid clarithromycin, we should avoid fluinolones, we should avoid carbapenems, linezolide, এদের কিন্তু স্ট্রং, এরা সবাই সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। সো আরটিআই চিকিৎসার জন্য অনেক সময় যদি আর্লি কেস চলে আসে, এমন অ্যান্টিবায়োটিক চুজ করা উচিত যেটা মাস্ক করবে না ডিজিজকে। এটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। এবং স্যারের অবজারভেশন কারেক্ট স্যার, যে আসলে আমরা প্রচুর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস পাচ্ছি আফটার কোভিড-19, পার্টিকুলারলি লিম্ফ নোড টিবি, অ্যান্ড এমটি টেস্টটাও আমাদেরকে একটু প্রবলেমে ফেলে দিয়েছে, বিকজ এমটি টেস্ট, although it is a non-specific test,
হাওয়েভার এমটির কাট অফ অনুযায়ী এটার স্পেসিফিসিটি বাড়তে থাকে। সো আমাদের বই পুস্তকে যখন বলে যে এটা এমটি যদি 22-র উপরে হয়ে যায়, ইট ইজ হাইলি স্পেসিফিক ফর টিউবারকুলোসিস। কিন্তু কেন জানি স্যার এখন দেখা যাচ্ছে যে কোভিড এর পরে আমরা এমটি করলেই সবার বেশি পাওয়া যায়। আগে 10, 12, 14 এমটি বেশি পাওয়াই যেত না, এখন স্যার এমটি করা মানেই 18 হয়, 20 হয়, 22 হয়। সো কোভিড-19 ভ্যাকসিন কি এমটি কে পজিটিভিটি বাড়িয়ে দিচ্ছে কিনা, এটা একটা বিরাট ইস্যুস। এবং আরেকটা নতুন কনসেপ্ট এখানে এসেছে স্যার, যে সিএনএস টিবিতে আগে একটা কনসেপ্ট ছিল যে স্টেরয়েড দিতে হবে এবং ইনজেক্টেবল স্টেরয়েড দিতে হবে, ওরাল স্টেরয়েড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। বাট একটা রিসেন্ট সিস্টেমেটিক রিভিউ আমার কলিগদের জন্য শেয়ার করতেছি যে এটা প্রুফ করে দিয়েছে যে এখানে ইনজেক্টেবল স্টেরয়েড আসলে নট রিয়েলি নেসেসারি। হসপিটাল অ্যাডমিশন এটার জন্য প্রলং করার প্রয়োজন নাই, যে কয়দিন হাসপাতালে থাকবে ইনজেক্টেবল স্টেরয়েড পাবে, বাট দেন ওরাল স্টেরয়েড ইজ গুড এনাফ টু ট্রিট এ কেস। এছাড়া কিছু ইভলভিং ম্যাটার্স আছে, যেমন লাইন প্রুভ অ্যাসে একটা খুবই ইন্টারেস্টিং ইনভেস্টিগেশন অফ চয়েস হয়ে যাবে হয়তো ইন ফিউচার আফটার জিন এক্সপার্টকে এটা চেঞ্জও করে ফেলতে পারে, রিপ্লেস করতে পারে। লাইন প্রুভ অ্যাসে বলে একটা টেস্ট আসবে যেটা ভেরি কুইক, এবং ওখানে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ফ্লুরোকুইনোলোন সহ সব ধরনের রেজিস্ট্যান্স বোঝা যায়। আর আরেকটা মুশকিল হয় স্যার, আমাদের রিচ্যালেঞ্জ করতে যাই আমরা যখন ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস বা এনটিটিভি ইনডিউসড সাইড এফেক্টস হয়, আমাদের কলিগসরা অনেক স্ট্রাগল ফেস করি আমরা। তো রিচ্যালেঞ্জেও আমি জাস্ট এভিডেন্স শেয়ার করার জন্য বলছি, রিচ্যালেঞ্জে আমাদের সবসময় আসলে আমেরিকান আর ব্রিটিশ স্কুল তারা দুইভাবে চিন্তা করে। ব্রিটিশরা খুব কনজারভেটিভ ওয়েতে চিন্তা করে, আমেরিকানরা একটু লিবারেল থাকে, খুব অ্যাগ্রেসিভ থাকে। সো আমরা যদি কোনো ড্রাগ ইনডিউসড কোনো সাইড এফেক্টস চিন্তা করে সবগুলো ড্রাগ বন্ধ করে রিচ্যালেঞ্জ করতে যাই, আমেরিকানরা অনেক সময় ইটস বেস্ট টু স্টার্ট উইথ ইথামবিউটল। হাওয়েভার আমেরিকানরা এত অ্যাগ্রেসিভ হয়, অনেক সময় তারা আইসোনিয়াজাইড, ইথামবিউটল একসাথে শুরু করে দেয়, এবং তারপরে 3 to 7 days পর পরে সে নতুন নতুন ড্রাগ গুলোকে ইন্ট্রোডিউস করতে থাকে। বাট আমরা স্যারদের কাছ থেকে যেটা শিখেছি, আমরা একটু কনজারভেটিভ ব্রিটিশ অ্যাপ্রোচে যাই, আমরা সবচেয়ে বিনাইন ড্রাগ দিয়ে শুরু করতে চাই, ইথামবিউটল। দেন ব্রিটিশরা 10 to 14 days গ্যাপ দিয়ে তারপরে স্টার্ট করতে চায়। তো আমেরিকানরা 3 to 7 days গ্যাপে আরেকটা ইন্ট্রোডিউস করতে থাকে, ব্রিটিশরা একটু লম্বা সময় নেয় এবং তারা ইথামবিউটল, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এবং সবার পরে পাইরাজিনামাইডকে নিয়ে আসে ইন এনি সাইড এফেক্ট। সো এটাই স্যারদের কাছ থেকে শিখছি, এবং আমি আরেকটু এভিডেন্স বেসড যে আপডেট, এটা একটু আপনার অনুমতি নিয়ে স্যার শেয়ার করলাম। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর রাব্বি। আমি একটা কথা বলতে অত গুরুত্বের সাথে বলতে পারি নাই, তুমি যেটাকে বলছো যে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, এই ইনফেকশন গুলো এখন সার্জিক্যাল পোর্ট, তারপরে ল্যাপারোস্কোপি এবং সার্জিক্যাল স্কার, গাইনির যেগুলো, এগুলোতে কিন্তু এখন অনেক বেশি দেখা যাচ্ছে। ক্যাথেটার, ক্যানিউলা, এগুলো যা ইউজ হয়, এগুলোর মাধ্যমে দেখা যায় যে অনেক অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া ইনফেকশন হইতেছে। এই ব্যাপারে আমাদের সবারই বোধহয় একটা এখন খেয়াল রাখতে হবে। স্যার, Sir, thank you, sir. Thank you so much. And thank you, Dr. Rabbi, for your insightful participation. We are almost at the end of our today's session. So we won't take much more questions. যদিও অনেকগুলো questions আসছে, প্রয়োজনে আমরা কিছু স্যারের সাথে পার্সোনালি করে আমরা পার্টিসিপেন্টদের জানিয়ে দিব। তো প্রফেসর নুরুল, উনি তখন নেটের একটু সমস্যা হয়েছিল, আপনি কি এখন শুনতে পাচ্ছেন কাইন্ডলি? হ্যাঁ ডক্টর মগনি, আমি শুনতে পাচ্ছি। জি জি, প্লিজ একটু ইন থ্যাংক ইউ শর্ট, মগনি। এন্ড অফ দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ সালাম স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য। স্যার, একটু আগে যে কথা বললেন অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া নিয়ে, স্যার আমি একটা পেশেন্ট নিয়ে খুব প্রবলেম ফেস করতেছি, এই জন্য একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি এবং সলিউশনটা চাচ্ছি। পেশেন্ট আমার ক্লোজ রিলেটিভ, 10 মাস আগে স্যার তার রেনাল সেল কার্সিনোমা ডেভেলপ করে, লেফট কিডনিতে একটা রেনাল সেল কার্সিনোমা হয়, পরে সেটা আমাদের শ্রদ্ধা সালাম স্যার অপারেশন করছেন। অপারেশনের পরে সে এখন ক্যান্সার ফ্রি, কিন্তু আফটার 2 months তার ওন্ড ইনফেকশন হয়, এবং সেখানে ওন্ড হিল না হওয়ার পরে সেখানে আমি সেটা টেস্ট করে দেখলাম, ওন্ডের থেকে সেখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ধরা পড়লো। আমরা ঢাকা থেকে টেস্টটা করলাম, ওষুধ খাওয়ার পরে 2 মাস পরেও দেখা গেল তার কোনো ইমপ্রুভমেন্ট নাই। তখন আমি আরো কয়েকজন স্যারদের সাথে কথা বলে সে সাথে রিফাম্পিসিন, লিভোফ্লক্সাসিন স্টার্ট করলাম।
উনি তখন ক্যাটাগরি 1 প্লাস লিভোফ্লক্সাসিন 6 মাস কমপ্লিট করছে। এখন এই মাসে তার 10 মাস কমপ্লিট হইলো। আবার ওয়ান ডেহিসেন্স, সেখানে আবার আমি ই করলাম, ওই টিস্যু, ওখান থেকে টিস্যু নিয়ে স্টাডি করলাম, এফএনএসি করলাম, সাইটোপ্যাথোলজি, সেখানে আবার টিউবারকুলোসিস পজিটিভ আসলো। এখন টিবির ওষুধ চলছে 11 মান্থ। এখন করণীয় কি স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম। ডক্টর রাব্বি যেটা বলতেছিল যে যতটুকু আমার মনে হয় যে এগুলোকে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার জন্য আলাদা ল্যাবরেটরিতে আলাদা, এগুলো এত স্ট্রেইন আছে, সেগুলো ওইগুলো পিসিআর করে এগুলোকে আলাদা করা যায়, এবং প্রত্যেকটার জন্য এই টিবির ওষুধ দিয়ে এগুলো কিন্তু খুব বেশি কাজ হয় না। এগুলোর জন্য এই ম্যাক্রোরাইড, এরিথ্রোমাইসিন অথবা লিনেজোনাইড, এগুলো বিভিন্ন কম্বিনেশনে এদের দিতে হয়। এই জন্যই আমি একটুখানি তাড়াতাড়ি শো করছি যে টিপিক্যাল মাইক্রোবিয়াল লিমনোডের জন্য কোনটা দিতে হয়, সফট টিস্যুতে কোনটা, পালমারি টিউবারকুলোসিসে কোনটা। এগুলোতে আমাদের এক্সপেরিয়েন্স তো কম, তুমি এগুলো কারা করে এগুলো যদি তুমি একটু দেখতে পারো যে এটা কোন জায়গায়, যদি অর্গানিজমটা আইসোলেট করা যায় এবং সেন্সিটিভিটিও দেখা সম্ভব, দেখে তোমার রেজিমটা ঠিক করে বোঝায় চিকিৎসা। এটা আমার মনে হয় আমরা যে টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস না, অ্যাটিপিক্যালি হওয়ার সম্ভাবনা, তো এটা সেভাবেই আগানো উচিত। রাব্বি, তুমি যদি হেল্প করতে পারো বা রিপল বাসার। জি স্যার। স্যার আপনি স্যার ওই যে সোয়াব নিয়ে ওটাকে স্পেশালি লিখে এনটিএম কালচার, প্রলং কালচার লাগে ওটা বলে পাঠাতে পারেন স্যার। প্লাস স্যার আপনি স্যার ওই যে ডিএনএ লেভেলটা দেখতে পারেন স্যার পিসিআর করে। এটা বিএসএমএমইউ, বারডেম, এভার কেয়ার 3 জায়গাতেই হয় স্যার। এবং উইথ স্পেশাল অ্যাটেনশন লিখে দিলে স্যার হয়তো অর্গানিজমটা চলে আসবে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যারকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা থ্যাংক ইউ। আর আমরা স্যার লাস্ট দুটো কোশ্চেন নিয়ে স্যার আমরা কনক্লুডিং রিমার্কের জন্য অনারেবল প্রফেসর তারিক স্যারের কাছে যাব। A patient suffering from HIV and CNS TB taking anti-TB and anti-HIV medication came to me with abdominal pain. After taking anti-TB after meal with proton pump inhibitor, the antacid, antacid as well, he is not improving with abdominal pain. Initial investigations, including ultrasound, remains normal. Sir, what can be done next? Patient with on HIV and anti-TB treatment, having abdominal pain, but not responding to any proton pump inhibitor or an ultrasound and other relevant investigations are normal. Nazmul sir, শুনতে পাচ্ছেন kindly? তো হঠাৎ করে বলা কঠিন, কেন কিভাবে হচ্ছে এটা কোন জায়গায়, তা অন্য কি আরো বলতে আরো ডিটেলস হিস্ট্রি নিয়ে তার চিন্তা করতে হবে যে কি কারণে তার ব্যথা হইতেছে। স্যার এই ধরনের আরো কিছু কোশ্চেন আছে স্যার, ওগুলো আমি আপনাকে পার্সোনালি পাঠাবো স্যার, পরবর্তীতে আপনার উত্তরটা আমরা পৌঁছে দিব পার্টিসিপেন্টদের কাছে। তো স্যার তাহলে আপনি অনুমতি দিলে স্যার আজকের বক্তব্যের শেষের দিকে আমরা চলে যেতে পারি স্যার। নাজমুল স্যার কাইন্ডলি আর কোনো ফাইনাল কমেন্ট করবেন? মুগনি ভাই, আমি স্যার একটু ক্যাপচার করবো এইচআইভি ব্যাপারে। আচ্ছা, আমরা একটু সময় শেষে তো আরিফুল পরে কথা ঠিক আছে। আমি সোসাইটি মেডিসিনকে এই উদ্যোগটা নেওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। যে এর আগে সবসময় স্টুডেন্টদের নিয়েই তো আমরা বেশিরভাগ সময় প্রোগ্রামগুলো করি, কিন্তু আমরা যারা সোসাইটির কনসালটেন্ট থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট যারা করা সিনিয়র, তাদের নিজস্ব বিভিন্ন ভাবে এইভাবে প্রোগ্রামগুলো হলে তাহলে আমাদের তো অনেক জটিল পেশেন্ট দেখার সুযোগ হয়, যেগুলো আমরা আলাপ করতে পারি। যেমন এখানে অনেক কোশ্চেনের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার মনে হয় যে এই প্রোগ্রামটা যে নেওয়া হয়েছে মানে সায়েন্টিফিক কমিটি থেকে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই বলেই আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ বলতেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই পর্যায়ে আমরা সবাইকে জানাচ্ছি যে আমাদের পরবর্তী খুব আকর্ষণীয় প্রেজেন্টেশন from our very own and renowned Professor Kaji Tariqul Islam sir about pitfalls in the management of dengue fever and how to prevent that. অবশ্যই আমরা রিসেন্ট ডেঙ্গি যে আউটব্রেকটা গেল তাতে আমাদের এবার ডেথ রেট অনেক হাই ছিল, এবং স্যার তো আসলে আমাদের
ডেঙ্গির বলতে গেলে পায়োনিয়ার, কারণ আমাদের ডেঙ্গির গাইডলাইন থেকে শুরু করে কাজী তারিকুল ইসলাম স্যার মানে এখন পর্যন্ত স্যার যে ডেথ রিভিউ কমিটি, ন্যাশনাল ডেথ রিভিউ কমিটির অন্যতম ড্রাইভিং এক্সিকিউটিভ মেম্বার, সব মিলে ডেঙ্গির সাথে স্যারের মানে অতপ্রত সম্পর্ক, এই সমস্ত কিছুর আলোকে আমরা আশা করছি যে নেক্সট প্রেজেন্টেশনটা খুব চমকপ্রদ একটা কেস বেসড ডিসকাশন, যার মাধ্যমে আমরা এই ডেঙ্গির এবারের যে ডেথ রেট হাই বা আমাদের যে পিটফলস গুলো সেগুলোকে আমরা আরেকটু হাইলাইট করতে পারবো। এই সংক্রান্ত আপনাদের প্রশ্ন, আপনাদের জানার আগ্রহ আমাদেরকে জানান নেক্সট ক্লাসের আগেই। আপনাদের প্রশ্ন বা আপনারা কি শুনতে চান, কি জানতে চান স্যারের কাছে, এগুলো আমাদেরকে জানালে আমরা খুবই আনন্দিত হব। With this remarks, I request our honorable chair of the scientific subcommittee of Bangladesh Society of Medicine, Professor Kazi Tariqul Islam sir, for his concluding remarks and conclude the session tonight. আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুগনি বিশেষ করে এই প্রতি মঙ্গলবার রাত 10টা থেকে 11:30 এই আয়োজন যে চমৎকার ভাবে শুরু হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। আসলে টিউবারকুলোসিস নিয়ে প্রফেসর নাজমুলের প্রেজেন্টেশন যদি কেউ খেয়াল করেন দেখবেন যে এটা তো কতবার শুনছি, কিন্তু আপনি যতবারই শোনেন না কেন মনে হবে যে ইউ আর রিফ্রেশিং ইয়োরসেলফ। কিছু জিনিস আজকে নতুন আবার জানলেন, সামথিং লাইক দ্যাট। তো টিবি নিয়ে তো আরো কয়েক ঘন্টা যদি আলাপ করা যায়, এত প্রবলেমেটিক ইস্যুজ আছে যে এটা শেষ হবে না। এবং টিবির একটা ওয়াইড স্পেকট্রাম অফ কভারেজ পেশেন্ট ম্যানেজমেন্ট ইস্যুতে, এবং সেখানে নাজমুল একটু আগে যেটা বললেন যে স্ট্রেট ওয়ে বলা খুব মুশকিল। আসলে টিউবারকুলোসিস করে না এমন কোনো জিনিস নাই। সেই জন্য ক্লিনিক্যাল সেটিং এ আমরা যখন মাঝে মাঝে খুব পাজলড হয়ে যাই, তখন টিবি কে কিন্তু একটা ডিফারেন্সিয়ালস বা ক্লিনিক্যাল রিজনিং এর পার্ট হিসেবে রেখে আমরা বাকিগুলো খুঁজতে থাকি। বাকিগুলো না পেলে অনেক সময় থেরাপিউটিক ট্রায়াল, এক সময় আমার মনে আছে ইসলাম স্যারের ইউনিটে যখন আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাজ করতাম, তো দেখতাম স্যার বলতেন যে এটা শুরু করো। তো আই ওয়াজ নট ইন এ পজিশন জিজ্ঞেস করব কেন স্যার, আমরা তো কিছু পাইনি। কিন্তু সত্যি কথা বলতে কি, সে তখনও, আই এম টকিং 84, তখনও থেরাপিউটিক ট্রায়ালের প্রচলন ছিল। এখনো কিছু খুঁজে না পাওয়া গেলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর্যন্ত দিয়ে রেসপন্স দেখা। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি মানে শেষ করার আগে আমি প্রফেসর নাজমুলকে একটা পেশেন্টের কথা মনে করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আজকের প্রেজেন্টেশনটা চমৎকার এবং রিলেটেড। একটা বাচ্চা মেয়ে আমাদের প্রফেসর নাজমুল মেডিকেল বোর্ডে ছিলেন, তার জ্বর 1 মাস, কিন্তু কোনো কাশি নাই এবং ফিজিক্যালি এমন কোনো ফাইন্ডিংস নাই। তো যা হয় অ্যান্টিবায়োটিক 2 দফা অ্যান্টিবায়োটিকে যখন তার জ্বর ভালো হচ্ছে না, পরে দেখা গেল যে তার নেকে 2টা লিম্ফ নোড, একটা ওখান থেকে এক্সিশনাল বায়োপসি করে বলল যে ইয়েস। আর চেস্ট এক্সরে যখন বেনিফিট অফ ডাউট, চেস্ট এক্সরে আচ্ছা একটা করে দেখাবো, দেখা গেল সুপ্রা হাইলার রিজিয়ানে রাইট সাইডে জাস্ট ইয়ে নাকেলের পাশ দিয়ে একটা lobulated area. Ultimately, the patient was put on anti-TB drug. এই পেশেন্ট গত কালকে বা তার আগের দিন আবার আসছে 1 মাস পরে। 1 মাস ওষুধ খাওয়ার পরে যখন বুকের ছবি আবার একটা তোলা হলো, ওই এরিয়াতে আরো অনেকগুলো লিম্ফ নোড বড় হয়েছে এবং লিম্ফ নোডের মাঝখানে ইয়ার ব্রঙ্কোগ্রামের মতো হাই মানে রেডিও লুসেন্ট এরিয়া বের হয়েছে, এবং পেশেন্ট বলছে যে আমার কাশি কফ আসছে। সো ইন্টারেস্টিং।
এখন এই পেশেন্টের টিবি ড্রাগ কাজ করছে না, মানে সবার জন্য প্রশ্নটা থাকছে, নাকি আমরা ধরে নিব, যেহেতু আমরা প্রথমে দেখি নাই, জিন এক্সপার্ট ছাড়াই তো শুধু আমরা লিম্ফ নোড বায়োপসি দিয়ে দেখি, তাকে অ্যান্টিটিবি ড্রাগ দিয়েছি, বাট দি পেশেন্ট ইজ স্টিল হ্যাভিং ফিভার। অথবা আমাদের এখানে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স হলে আইদার লিভোফ্লক্সাসিন অর লিনাজোলিড শুরু করা উচিত। এই পাজলটা দিয়ে রাখলাম এই কারণে যে আসলে চিন্তাকে পরে চিন্তা করা, এটার নাম হচ্ছে মেটাকগনিশন। এটা আমরা যদি বাসায় একটা প্রবলেমের পেশেন্ট বাসা চেম্বার বা হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার পরেও যেতে যেতে গাড়ির মধ্যে বসে বা বাসায় খেতে খেতে বসে মাথার মধ্যে আসতেই পারে যে হোয়াট ইজ দি সলিউশন। সেটা তারিক ভাই, এটাও হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, বাট আমি তারিক ভাই, বলবো যে ভালো ক্লিনিশিয়ান শুড ডু থিঙ্কিং অফ দি থিঙ্কিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হয়তো আমরা খুব ভালো ক্লিনিশিয়ান জীবনে কোনো জায়গায় হতে পারবো। আর একটা লাস্ট কথা বলে আমি শেষ করছি, এইটা কিন্তু আর্লি ক্যারিয়ার ফিজিশিয়ান যারা এবং যারা অলরেডি এস্টাবলিশড ক্লিনিশিয়ান সবার জন্যই এই মাস্টার ক্লাস। আমরা এখানে স্টুডেন্ট বলতে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের মানে অ্যাক্সেস না দেওয়ার জন্য বলেছি যে এখানে সবাই পোস্ট গ্রাজুয়েশন করা, তাদের ডেভেলপমেন্টটা আমাদের এই আর্লি ক্যারিয়ার ফিজিশিয়ানের মূল উদ্দেশ্য। প্রফেসর নাজমুলকে অসংখ্য ধন্যবাদ, বেক্সিমকোকেও অসংখ্য ধন্যবাদ, এবং প্রফেসর গোলাম মোগলি মাওলা তাকেও ধন্যবাদ। সেই সাথে তার সাথে মগনি মাওলাকে আমি জানি না, আমি বোধহয় ঢুকতে 5-10 মিনিট দেরি হয়েছে। কংগ্রাচুলেশন, হি ইজ হ্যাভিং বয় টুডে, এবং তার ওয়াইফ এবং বাচ্চার জন্য আমাদের শুভকামনা। আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী মঙ্গলবার সবাই সুস্থ থাকে এবং সামনের মঙ্গলবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। রাব্বানি স্যার কি কিছু বলতে চাচ্ছিলেন? আমরা ক্লাস আমাদের অফিসিয়ালি এসে স্টিল স্যার যদি কিছু বলতে চান। তারিক ভাইকে বলবো, তারিক ভাই শুনতে পাচ্ছেন? জি, তারিক ভাই স্যার, হ্যাঁ আমার শুনতে মনে পাচ্ছি। হয় একটা প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস এবং আপনি এটি